পিঠ উন্মুক্ত করে উপুড় হয়ে শুয়ে আছে মৌপ্রিয়া। রক্তে পিঠ লাল হয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ও। প্রচন্ড মারের চোটে শরীরের বেহাল দশা, ব্যথায় দাঁত মুখ খিচিয়ে আসছে প্রায়। হঠাৎ পেছনে কেউ গরম কিছু একটা ছোঁয়াতেই মৌপ্রিয়া ব্যথায় গগন বিদারী চিৎকার করে উঠল। কান্না কণ্ঠে বলল, আল্লাহ গো, পুড়ে গেল, উফ, জ্বলে গেল। মাহমুদা বেগম বাম হাতে নিজের চোখের পানি মুছতে মুছতে বললেন, মৌমা, একটু ধৈর্য ধর, তোর পিঠের রক্তগুলো পরিষ্কার করে দে। মৌপ্রিয়া দাঁত মুখ খিচিয়ে উপুড় হয়ে শুয়ে আছে। একটু আগে মাহমুদা বেগমের স্বামী, বলতে গেলে মৌয়ের সৎ বাবা লতিফ উদ্দিন, প্যান্টের বেল্ট দিয়ে পিটিয়েছেন। অপরাধ হলো ভুলবশত মৌ বসার ঘরে মেহমানদের সামনে চলে গিয়েছিল। মাহমুদা বেগম আস্তে আস্তে মেয়ের পিঠে ছ্যাবলন লাগাচ্ছেন। কাটা জায়গায় ছ্যাবলন লাগাতেই জ্বলে যাচ্ছে, বুকটা ফেটে চিৎকার আসছে। কিন্তু চিৎকার করতে গেলে আবারও মার খেতে হবে। পুরো পিঠের রক্ত পরিষ্কার করে মাহমুদা বেগম ব্যথানাশক ঔষধ লাগিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে মৌ ঘুমিয়ে গেছে। মাহমুদা বেগম মমতা ভরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এটা নিত্যকার কাহিনী, প্রতিদিনই ওকে মার খেতে হয়। আপন মা হয়েও মাহমুদা বেগম মেয়ের জন্য কিছুই করতে পারেন না, এতটাই অসহায় তিনি। মৌপ্রিয়ার যখন 5 বছর বয়স, ওর বাবা ক্যান্সারে মারা যায়। মাহমুদা বেগম চেয়েছিলেন আর বিয়ে করবেন না, একমাত্র মেয়েকে নিয়েই জীবন পার করবেন। কিন্তু তার চাওয়া পূরণ হলো না। 3 মাসের মাথায় ভাইদের জোরাজুরিতে বিয়েতে রাজি হতে হয়। যেহেতু বাবা মা নেই, সেহেতু ভাইদের কথাই মানতে হয়। বিয়ের সময় কথা হয় মৌপ্রিয়াও মায়ের সাথেই থাকবে। প্রথমে এই শর্ত শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিলেও পরে মৌপ্রিয়াকে সহ্য করতে পারতো না কেউই। ছোটবেলা থেকেই মৌ অবহেলা, অপমান, মারধর এগুলোর সাথে খুব ভালোভাবেই পরিচিত ছিল। 3 বেলা খাবার না জুটলেও মারটা ঠিকই জুটে যেত। তবে নিশুতি রাতে মা যখন বুকের মধ্যে জড়িয়ে রাখতো, তখন সব কষ্ট ভুলে যেত মৌ। কিন্তু বেশিক্ষণ থাকতে পারতো না মায়ের কোল জুড়ে। মৌয়ের দম বন্ধ লাগে এই বাড়ির আবহাওয়া। দূরে কোথাও মাকে নিয়ে চলে যেতে ইচ্ছে করে। মায়ের কষ্টও মৌ সহ্য করতে পারে না। সারাদিন বাড়ির প্রত্যেকটা কাজ করে রাতে মদ্যপ স্বামীর খায়েশ পূরণ করতে হয়। না পারলে তো চাবুকের আঘাত আসেই। মধ্যরাতে মারের আঘাতে মায়ের আত্মচিৎকার। মৌয়ের মরে যেতে ইচ্ছে করে। নিজের মায়ের অসহায়ত্ব দেখার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু পরেক্ষণেই মায়ের কথা চিন্তা করে মৌ আর সাহস পায় না মরার। ঘুমের ঘোরে পেটে কারো নোংরা স্পর্শে মৌ ধড়ফড়িয়ে উঠে যায়। সামনে থাকা লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। এই লোকটার সম্পর্কে মৌয়ের সৎ চাচাতো ভাই রাশেদ। ও যখনই সুযোগ পায় মৌয়ের সাথে অসভ্যতা করতে ছাড়ে না। আর সবাইকে বলে বেড়ায় ও নাকি মৌকে বিয়ে করবে। কিন্তু মৌ লোকটাকে প্রচন্ড ঘৃণা করে। একে বিয়ে করার চেয়ে কলা গাছের সাথে ফাঁস নেওয়া অনেক ভালো। কত মেয়ের জীবন নষ্ট করেছে আল্লাহই ভালো জানে। এলাকায় বেশ দাপট থাকায় কেউ কিছুই বলে না এদের। রাশেদ মৌয়ের ভীত সন্ত্রস্ত মুখ দেখে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, আমাকে ভয় কেন পাস মৌ? তোকে তো আমি বিয়ে করব। হবু স্বামীকে কেউ কি ভয় পাই নাকি? মৌ কিছুই বলল না, গুটিসুটি মেরে বসে নিচের দিকে তাকিয়ে রইল। রাশেদ মৌয়ের হাতে পায়ে মারের দাগ লক্ষ্য করে ন্যাকা আফসোসের স্বরে বলল, চাচা আবারও তোরে মারছে না? থাক, কাঁদিস না। তুই আমার বউ হলে কেউ তোরে আর মারতে পারবে না। এটা বলেই রাশেদ খপ করে মৌয়ের এক হাত চেপে ধরে। আতঙ্কে মৌ বারবার হাত ছাড়াতে চাচ্ছে, কিন্তু রাশেদ খুব শক্ত করে হাতটা চেপে ধরে রেখেছে। এরই মধ্যে মাহমুদা বেগম চলে এলেন। রাশেদকে দেখে থমথমে গলায় বলল, রাশেদ, এই ঘর থেকে যাও, মৌ এখন খাবে। রাশেদ একবার মাহমুদা বেগমের দিকে তাকিয়ে মৌয়ের হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। রাশেদ যেতেই মাহমুদা বেগম দরজাটা আটকে দিয়ে মৌয়ের কাছে এসে বসলেন। তারপর কোমল গলায় বললেন, মৌ, তুই পালিয়ে যা মা। এখানে তুই ভালো থাকবি না। ওরা চাইছে রাশেদের সাথে তোর বিয়ে হোক, কিন্তু আমি চাই না আমার মতো কষ্টে তুইও থাক। আমি আমার খালাতো বোন সিনথিয়ার সাথে কথা বলেছি, তুই আজকে ভোরেই চলে যাবি। তোকে ওর মেয়ে শিরিন নিতে আসবে। মৌ আর্দ্র কণ্ঠে বলল, কিন্তু মা তুমি। মাহমুদা বেগম মলিন হেসে বললেন, তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি, তারপর আমায় নিয়ে যাবি এখান থেকে।
ততদিনে আমি তোর অপেক্ষায় করব, কিন্তু এখন তোকে যেতেই হবে। মৌ মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। এই পৃথিবীতে একমাত্র এই মানুষটা ছাড়া আর কেউ তাকে ভালোবাসেনি। ভোর হওয়ার আর কিছুক্ষণ বাকি। উত্তেজনায় হাত পা কাঁপছে মৌয়ের। আজ এই বাড়ি থেকে বের হতেই হবে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ভোরের আলো ফুটল। মৌ কাপড়ের ব্যাগটা নিয়ে দরজা দিয়ে আস্তে আস্তে বের হলো। এখনো কেউ ওঠেনি। টিপে টিপে মেইন দরজার কাছে যেতেই ডান পাশ থেকে রাশেদের ঘরের দরজা খোলার আওয়াজ হলো। মৌ দ্রুত সামনে থাকা টেবিলের নিচে লুকিয়ে গেল। নিচ থেকেই দেখা যাচ্ছে রাশেদ আর ওর বন্ধুরা বের হচ্ছে। রাশেদ ওর বন্ধুদের বিদায় দিয়ে আবারও নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ওরা সারা রাত জুয়া খেলেছে আর মদ গিলেছে। প্রতিদিনই এরকম করে। বাড়ির কেউই কিছু বলে না। অবশ্য বলবেই বা কি, তারা তো নিজেরাই এমন। মদ গিলে বউ পেটানো এদের ধর্ম। এদের আর ঘরের ছেলেরা কেমনই বা হবে? যা দেখবে তাই তো শিখবে। মৌ টেবিলের নিচ থেকে বেরিয়ে দরজার সামনে এসে ধীরে ধীরে দরজা খুলল, যেন শব্দ না হয়। ঘর থেকে বেরিয়ে ওড়না দিয়ে ভালো করে মুখটা ঢেকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলো। ভয়ে বারবার বুক কাঁপছে। যদি একবার ধরা পড়ে যায় তাহলে আজকে বোধহয় জান যাবে। বাড়ির গেটের সামনে আসতেই দোতলা থেকে কে জানি চিল্লিয়ে বলল, এই কে রে? মৌ না তাকিয়েই বুঝতে পারলো এটা রাশেদ, কারণ ওর ঘরের বারান্দা থেকে নিচটা পুরোপুরি দেখা যায়। মৌ ভয়ে ওপারে তাকালো না আর। দ্রুত পায়ে গেট দিয়ে বেরিয়ে গেল। পেছন থেকে রাশেদ কিছু বলছিল না, আর কি বলল শোনাও যায়নি। আধো অন্ধকারে দ্রুত বেগে হাঁটতে থাকে। গলির মোড়ের কাছে পৌঁছাতেই হবে। সেখানেই দাঁড়িয়ে আছে শিরিন। দ্রুত হাঁটতে হাঁটতে পেছন থেকে শুনতে পেল কেউ ওকে দাঁড়াতে বলেছে। পেছনে তাকিয়ে দেখলো রাশেদ আরো কয়েকজন আসছে। মৌ ব্যাগটা শক্ত করে কাঁধে নিয়ে সর্বশক্তি দিয়ে দৌড় দিল। মনে প্রাণে শুধু একটাই চাওয়া, শুধু মুক্তি। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে দেখলো ওরাও দৌড়াচ্ছে। পেছনে তাকানোর ফলে সামনের একটা ইটের সাথে ওষ্ঠা খেয়ে পড়ে গেল। নখ ভেঙে গেছে। মৌ আবারও উঠে দাঁড়ালো। দৌড়ানো শুরু করলো। দৌড়াতে কষ্ট হচ্ছে, কিন্তু দৌড়াতে হবে। ওরা অনেকটাই কাছাকাছি। মৌ আর পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে দৌড়াতে লাগলো। পেছন থেকে রাশেদ অজস্র গালাগাল দিয়ে থামতে বলছে, কিন্তু মৌ থামছে না। মোড়ে এসে শিরিন আপুকে দেখতে পেল না। হয়তো এখনো আসেনি। এখন কি করবে? ওরাও প্রায় কাছাকাছি। মৌ তাড়াতাড়ি ডান পাশের রাস্তা ধরলো। একটু এগিয়ে একটা বাড়ির ভেতর ঢুকে গেল। রাশেদ সহ ওই লোকগুলো এই রাস্তায় এলো, কিন্তু মৌকে আর পেল না। হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল। রাশেদ একজনকে বাম পাশের রাস্তায়, আরেকজনকে ডান পাশের রাস্তায় পাঠালো, আর ও নিজে গিয়ে গলির মোড়েই দাঁড়িয়ে রইল। আর এইদিকে মৌ থরথর করে কাঁপছে। মনে হচ্ছে কাঁপতে কাঁপতে পড়েই যাবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও পেল না ওরা মৌকে। তাই হতাশ হয়ে লোকগুলো চলে গেলেও রাশেদ ডান পাশের রাস্তাটা ধরে আবারও খুঁজতে লাগলো। প্রায় বেশ খানিকক্ষণ পর মৌ ধীরে ধীরে বের হলো। এখনো শিরিন আপু আসেনি। মোড়ে তেমন কেউ নেই, শুধু একটা ছেলে ছাড়া। ওই ছেলেটা বাইকের সাথে হেলান দিয়ে ফোন চালাচ্ছে। মৌ ছেলেটার কাছাকাছি এসে দাঁড়াতেই ছেলেটা চোখ তুলে ওর দিকে চাইলো। তারপর বলল, আপনি মৌপ্রিয়া না? মৌ ভীত গলায় বলল, জি। তারপর ছেলেটা কিছু বলার আগেই একটা লোক এসে মৌয়ের হাত ধরে বলল, কার সাথে পালাচ্ছিলি? এটা তোর নাগর। তোর পালানো আমি বের করছি। আজকেই আমি তোকে বিয়ে করব। এটা বলেই রাশেদ মৌকে টেনে নিয়ে যেতে আরম্ভ করলো। মৌ বারবার রাশেদের থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওর শক্তির সাথে পেরে উঠছে না। কিন্তু 2-3 পা ফেলতেই থেমে যেতে হলো, কারণ সামনের ওই ছেলেটা যে একটু আগে মৌয়ের সাথে কথা বলছিল, ছেলেটা পথ আগলে দাঁড়ালো। পথ রোধ করায় রাশেদ চড়াও হয়ে বলল, এই পথ আটকেছিস কেন? পথ ছাড় আর এখান থেকে যা, না হলে এখানেই তোকে পুঁতে রেখে দেব। বাঁচতে হলে তাড়াতাড়ি চলে যা। ছেলেটা একটু ভুরু কুচকে মুখে গাম্ভীর্য ধারণ করে বলল, আপনি ওনাকে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই কৈফিয়ত তোরে দিমু কেন? হ্যাঁ, বাইরের পোলা হইয়া আমার লগে চড়া গলায় কথা কস? তোর তো সাহস কম না?
এটা বলেই রাশেদ ছেলেটাকে থাপ্পড় মারতে নিলেই ছেলেটা সিনেমা স্টাইলে থাপ্পড়টা আটকিয়ে ঘুরিয়ে 4টে চড় মারলো। 4 নাম্বার চড়টা মেরে বলো, এই যে তোর এলাকায় দাঁড়িয়ে তোকে চড়ও দিয়ে দিলাম। যা, তোর বাপদাতার 14 গোষ্ঠীকে ডাক, দেখি কে আমার কি ফালাই। চড় খেয়ে রাগে অপমানে রক্ত চক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, তুই দাঁড়া, তোরে আজকে কোপাইতে না পারলে আমার নাম রাশেদ না। রাশেদের কথা শুনে ছেলেটা কৌতুক হেসে টিটকিরি দিয়ে বলল, তাহলে তোর নাম কি দিবি? রাশেদ রাগটা হজম করে মৌকে টেনে নিয়ে যেতে চাইলে ছেলেটা নিজের একটা হাত দিয়ে মৌয়ের হাতটা ধরে বলল, ওনাকে না, তুই একা গিয়ে তোর চেলাপেলা 14 গোষ্ঠী নিয়ে আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি। রাশেদ মৌয়ের হাতটা ছেড়ে দিয়ে একবার ছেলেটার দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরল। আজকে এই ছেলে লাশ ফেলে দিতে না পারলে ও আজীবন মাথা ন্যাড়া করে রাখবে, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। এদিকে রাশেদ অনেকটা দূরে চলে যাওয়ার পর ছেলেটা বাইকে বসে মৌকে বলল, হাঁ করে কি দেখছেন, তাড়াতাড়ি বাইকে উঠুন, ওরা চলে এলে আর যাওয়া যাবে না। মৌ ইতস্থ করতে করতে বলল, আমি আপনার সাথে যাব কেন? কারণ আমাকে শিরিন ভাবি পাঠিয়েছে, বলেছে আপনাকে নিয়ে যেতে। মৌ বিশ্বাস করতে পারল না, হতেও তো পারে লোকটা মেয়ে পাচারকারী, ওকে ধরে নিয়ে পাচার করে দিবে। এগুলো ভেবেই মৌ ইয়া বড় একটা ঢোক গিলল। মৌয়ের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে সে ছেলেটাকে বিশ্বাস করছে না। নিজেকে বিশ্বাস করানোর জন্য ছেলেটা নিজের ফোনটা বের করে একটা ছবি বের করে দেখিয়ে বলল, এই দেখুন আমি আর ভাবি। মৌ হাতে নিয়ে দেখলো আসলেই ছেলেটার সাথে শিরিনাপুর ছবি। আপু আগে থেকে একটু মোটা হয়েছে। মৌ ওনাকে আরো 2 বছর আগে দেখেছে, তখন চিকন ছিল। ছেলেটা মৌয়ের হাত থেকে ফোনটা নিয়ে বলল, এবার তো আসুন প্লিজ, ওরা আসলে 4টা চড়ের বদলে আমার 400 টুকরো করবে। ছেলেটার কথাটা কিছুটা অসহায় শোনা গেল। মৌয়ের হাসি পেল। তখন কি বড় বড় গলায় বলেছিল 14 গোষ্ঠী নিয়ে আসতে, আর এখন হাওয়া বের হয়ে যাচ্ছে। তবে হাসি আসলেও এই সিরিয়াস সময়ে মৌ হাসলো না। ছেলেটার পেছনে উঠে বসলো। কিন্তু বাইক স্টার্ট দেওয়ার আগেই রাশেদ আরো কয়েকজনকে দেখা যাচ্ছে, হাতে লাঠির সোঁটা। ওদের দেখেই ছেলেটা কাল বিলম্ব না করে বাইক স্টার্ট দিয়ে দিল। তারপর পেছনে তাকিয়ে দাঁত বের করে হেসে ওদের এক পলক দেখে সামনে তাকিয়ে হেড়ে গলায় গান ধরল, আজ মে ওপর আসমান নিচে, আজ মে আগে জামানা হাই পিছে। মৌ নিঃশব্দে হাসলো। স্টেশনে পৌঁছে বাইক থেকে নেমে ছেলেটা বলল, আপনি একটু দাঁড়ান, আমি এই বাইকটা দিয়ে আসছি। মৌ দাঁড়ালো। ছেলেটা বাইকটা দিয়ে 5 মিনিটের মধ্যেই চলে এলো। এই বাইকটা স্টেশনের একজনের থেকে ধার নিয়েছিল মৌকে আনার জন্য। দিতে চাইনি অবশ্য, কিন্তু 500 টাকা দেওয়ার পর রাজি হয়েছে। ছেলেটা ফিরে এসে মৌয়ের থেকে ব্যাগটা চাইলো, কিন্তু মৌ বলল, না থাক, আমি পারবো। ছেলেটা আর কিছুই বলল না। ট্রেন আসতে লেট হবে, তাই ওয়েটিং রুমে গিয়ে বসলো। রুমের মানুষ দিয়ে ঠাসা, কোনো মতে একটা সিট পেল বসার, সেটাই মৌ বসলো। আর ছেলেটা দাঁড়িয়ে রইল। এখন 6:30, ট্রেন আসবে 6:15টায়। আরও 45 মিনিট অপেক্ষা করতে হবে। আশেপাশে কয়েকটা দোকান খোলা দেখলো আসার সময়। হোটেলও বোধহয় মাত্রই খুলেছে। ছেলেটা মৌকে বলল, কি খাবেন আপনি? মৌ মাথা নেড়ে জানালো সে কিছুই খাবে না। ছেলেটা একটু বিরক্ত চোখে তাকালো, ভাবলো কি না কুচু বাপরে। নিজের জন্য পরোটা আর ভাজি এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। মৌকে নিয়ে ট্রেনে উঠলো ছেলেটা। একটা বগিতে উঠে দুজনে মুখোমুখি বসলো। এভাবেই সিট কাটা হয়েছে। আর সিটে বসেছে ছেলেটা। ফোনটা বের করতেই সেখানে কল এলো। রিসিভ করে বলল, হ্যাঁ ভাবি বলো। ওপাশ থেকে শিরিন বলল, এই তোরা কোথায় রে? এই তো ট্রেনে উঠেছি। সমস্যা হয়নি তো কোনো? হতে হতে বেঁচে গেছি। মৌ কোথায় রে? আমার সামনেই বসে আছে। ওকে একটু ফোনটা দে তো। ছেলেটা ফোনটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল। মৌ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানে দিল। ওপাশ থেকে শিরিন বলল, ভয় পেও না মৌ, ও আমার দেবর রোশান। আমি কাল পড়ে গিয়ে ব্যথা পেয়েছি তো, তাই আসতে পারিনি, তাই ওকে পাঠিয়েছি। সংকোচ করো না কেমন? আচ্ছা আপু। নাস্তা করেছো? না আপু। কি, ওই বদমাসটা এখনো তোমায় না খাইয়ে রেখেছে? ওকে একটু ফোনটা দাও তো।
মৌ কিছু বলতে যাবে তার আগেই ফোনের লাইনটা কেটে গেল। তাই ফোনটা রুশানের কাছে দিয়ে দিল। রুশান আবার ভাবিকে ফোন দিল। ফোন রিসিভ করে শিরিন বলল, এই বদমাস, ওকে এখনো না খাইয়ে রাখলি কেন? রুশান মুখ বাঁকা করে মৌয়ের দিকে তাকিয়ে বলল, তোমার বোন যেই না কুচু, আমি জিজ্ঞাসা করেছিলাম কিছু খাবে কিনা, কিন্তু সে বলল না। গাধা, ও এমনি ভয় পেয়ে আছে তাই না? তাই সেজন্য না করেছে। যা, ওকে নাস্তা কিনে দে। আচ্ছা দিচ্ছি। এবার না খেলে আমি কিছু জানি না, কিন্তু খাবে খাবে। ফোন রেখে রুশান ট্রেন থেকে নামলো নাস্তা কেনার জন্য। আর মাত্র 5 মিনিট আছে ট্রেন ছাড়ার। রুশান দৌড়ে হোটেলে গেল, কিন্তু এখানে সিরিয়াল কোনো মতে মানুষকে ঠেলে ঠুলে নাস্তা কিনে আবার দৌড়ে ট্রেনে ফিরে এলো। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছে। রুশান বগিতে ফিরে এসে মৌকে নাস্তার প্যাকেটটা দিল। মৌ প্যাকেটটা হাতে নিল, কিন্তু সংকোচের জন্য খেতে পারল না। রুশান ব্যাপারটা বুঝলো, তাই কানে হেডফোন গুজে চোখটা বন্ধ করে রইল। খাওয়া শেষে মৌ মিনমিনে গলায় বলল, পানি খাবো। কিন্তু রুশান শুনতে পেল না। কানে হেডফোন থাকায় এখন ওকে ডাকবে কিভাবে সেটাই ভাবছে মৌ। ভেবে না পেয়ে আর ডাকলই না। এদিকে এতক্ষণ হয়ে যাওয়ার পরও মৌ ডাকছে না দেখে রুশান নিজেই তাকালো। দেখলো মৌ চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, পানি খেতেও ডাকলো না! এত ভয়, এত সংকোচ! রুশান একটু আগে কিনে আনা পানির বোতলটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল। মৌ হাত থেকে পানিটা নিয়ে পান করে রেখে দিল নিজের কাছে। এরপর আর তেমন কোনো কথা হয়নি। মৌ ট্রেনের জানালা দিয়ে সাই সাই করে ছুটে চলা প্রকৃতি দেখতে ব্যস্ত, আর রুশান ঘুমাতে। সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বাইরে থেকে মিষ্টি একটা বাতাস শুয়ে যাচ্ছে ওর মুখমণ্ডল। সামনের দিকে বড় চুলগুলো কপালে এসে পড়েছে। ছেলেটা বোধহয় ঘুমাতে ঘুমাতেই ও হাসে। তাই তো শ্যামলা মুখশ্রীতে এক অপার্থিব হাসি লেগে আছে। অনেকক্ষণ পর মৌয়ের ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ল, এবং আর্জেন্ট। কিন্তু কিভাবে যাবে? ওয়াশরুম কোথায়? এর আগে তো ট্রেনে ওঠেনি। আবার রুশানকে বলতেও লজ্জা লাগছে। তবে বলতে তো হবেই, কিন্তু কিভাবে বলবে? এই যে, আমি একটু টয়লেটে যাব এভাবে, নাকি আমাকে একটু টয়লেটে নিয়ে যাবেন এভাবে, নাকি টয়লেটটা কোন দিকে এভাবে? মনে মনে কিভাবে বলবে এগুলোই এগুলোই এভাবে ভাবতে লাগলো। হঠাৎ পাশের সিটের একটা বাচ্চা তার মাকে বলল, মা, হাগু দিব। বাচ্চাটা কি সুন্দর করে বলে দিল, আর মৌ এখনো মুখ খুলতেই পারলো না। তবে মৌকে উসখুস করতে দেখে রুশান বলল, কিছু বলবেন? না মানে? কি না মানে না মানে করছেন? মৌ হঠাৎ মুখ ফসকেই বলে ফেলল, আমি হাগু দিতে যাব। মৌকে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে রুশান বগির দরজার সামনে দাঁড়িয়ে ইচ্ছা মতো হাসছে। এতক্ষণ প্রায় হাসিটা চেপে রাখতে রাখতে দম বন্ধ হয়ে আসছিল। আর এদিকে মৌয়ের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি বলতে সে কি বলে ফেলল। মুখ ফসকে কি এটাই বের হওয়ার ছিল? ছি ছি, ছেলেটা কি না কি ভাবলো। হাসির বেগ কমে আসতেই রুশান বগিতে এসে বসলে প্রায় সাথে সাথেই মৌও নিজে এসে সিটে বসলো। কিন্তু রুশানের দিকে তাকালো না, বাইরে তাকিয়ে রইল। সে আজ প্রতিজ্ঞা করেছে কোনোভাবেই রুশানের দিকে তাকাবে না। রুশান প্রথম কয়েকবার তাকালেও এরপর আর তাকালো না। নিজের ফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। সারা রাস্তা আর কোনো কথা হয়নি। সিলেট স্টেশনে এসে যখন ট্রেন থামলো তখন 1:30 বাজে। রুশান মৌকে নিয়ে ট্রেন থেকে নেমে একটা হোটেলে ঢুকলো। তারপর 2 প্লেট কাচ্চি অর্ডার দিল। একটু পর 2 প্লেট কাচ্চি সামনে চলে এলো। রুশান হাত ধুয়ে খাওয়া শুরু করলো। সংকোচ হওয়া সত্ত্বেও মৌ খাওয়া শুরু করলো। রুশান আগে খাওয়া শেষ করে বিল দিয়ে একটু বসলো মৌয়ের জন্য, কারণ মৌয়ের এখনো খাওয়া হয়নি। যেন ওর অস্বস্তি না হয়, তাই ফোনে মনোযোগ দিল। খাওয়া শেষে মৌকে নিয়ে মেইন রোডে এসে একটা রিক্সা ঠিক করলো। প্রথমে ওকে উঠতে দিল। মৌ রিক্সায় উঠে মাঝখান দিয়ে নিজের ব্যাগটা রাখলো। তাই দেখলো রুশান ভুরু কুঁচকে বলল, পুরো রিক্সায় যদি আপনি আর আপনার ব্যাগ বসেন, তাহলে আমি বসবো কোথায়? কি মেয়ে রে বাবা! মৌ মুখ কালো করে ব্যাগটা কোলে নিয়ে নিল, চেপে বসলো। তারপর রুশান পাশে বসলো। এইটুকুন রিক্সার মধ্যে মৌ এমনভাবে চেপে বসেছে যেন একটু ঝাঁকি খেলেই রাস্তায় পড়ে যাবে। রুশান বিরক্ত মুখে কয়েকবার ঠিক করে বসতে বললেও
মৌ আগের অবস্থাতেই রইল। রিক্সা চলতে চলতে হঠাৎ একটা ঝাঁকি খেতেই মৌ পড়ে যেতে নিল। রুশান পেছন থেকে তড়িৎ গতিতে মৌয়ের দুই বাহু চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় মৌয়ের আত্মা শুকিয়ে গেছে। রুশান ওকে ধরে সিটে বসালো। তারপর রুষ্ট হয়ে বলল, এজন্যই বারবার বলেছিলাম ঠিক হয়ে বসুন। না, আমার কথা শুনবেন কেন? আপনার তো পড়ে গিয়ে ভর্তা হওয়ার ইচ্ছা ছিল, এখন পড়ে গেলে পুরোই ভর্তা হয়ে যেতেন। মৌ মিনমিনে গলায় বলল, সরি। রুশান বিরক্ত মুখে একবার চাইল, কিন্তু বলল না। বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে মৌকে নিয়ে ভেতরে গেল। ড্রয়িং রুমে শিরিন আপু আর ওনার শাশুড়ি বসে আছেন। মৌকে দেখে শিরিন উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, হাসতে কোনো অসুবিধা হয়নি তো? মৌ কিছু বলার আগেই রুশান বলল, হবে কিভাবে, আমি আছি না। 7 সমুদ্র 13 নদী পার করে তোমার বোনকে নিয়ে আসছি। মহৎ কার্য সাধন করিয়েছেন আপনি। এখন যান, ঘরে যান। আপনার বন্ধু আসিফ আর সিয়াম এসেছে। কখন আসলো ওরা? একটু আগে আসছে, তোর রুমে বসে আছে। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। এটা বলেই রুশান নিজের রুমের দিকে যেতে যেতেও আবারও ফিরে এলো। বলল, দাঁড়াও 1 মিনিট। তোমার থেকে আজকের আর ওই দিনের মিলিয়ে 2000 টাকা পাই। আমার 2000 টাকা দাও। আজকে হাতে টাকা নাই রে ভাই, তোর ভাইয়ের থেকে নিয়ে দিয়ে দিব নে। তুমি সব সময় এমন করো ভাবি, দিব বলে আর দাও না। আচ্ছা যা, এবার দিব, মনে থাকে জানো, তোমার জামাইয়ের থেকে নিয়ে তারপর দিবা কিন্তু। আচ্ছা আচ্ছা। রুশান নিজের রুমে চলে গেল। রুশান যেতেই শিরিন মৌকে বলল, যাও তুমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবে। আপু আমি খেয়ে আসছি তো, রুশান ভাইয়া বিরিয়ানি খাওয়াইছে। মৌয়ের কথা শুনে শিরিন কিছু বলতে যাওয়ার আগেই শিরিনের শাশুড়ি রুনা বেগম বলেন, তো কি হয়েছে, আবার খাবে? যাও হাত মুখ ধুয়ে আসো। শুধু মাথা নাড়িয়ে সন্তর্পণে চলে গেল শিরিনকে দেখিয়ে দেওয়া ঘরে। একদম রুশানের পাশেরটাই ওর ঘর। ঘরে বসে ব্যাগটা গোছানো খাটের ওপরে রেখে সেখান থেকে একটা 3 পিস বের করে গোসল করতে চলে গেল। মা, বললাম না আমি বিয়ে করব না, তবু তুমি কেন আমায় জোর করছো? ইকরা প্রচন্ড বিরক্তের সহিত বলল, দেখ মা, ছেলেটা ভালো, ভালো চাকরি করে, স্বভাব চরিত্র ভালো, বংশও ভালো। তুই না করিস না। ভালো সম্বন্ধ পাওয়া মুশকিল আজকালের জামানায়, তাই ভালো সম্বন্ধ হাতছাড়া করতে নেই। আর তোর বাবার শরীরের অবস্থাও তো ভালো না, কখন কি হয় বলা যায় না। তোদের দুবোনকে বিয়ে দিয়ে তবেই আমাদের মুক্তি। মা দেখো, আমি নিজের খরচ নিজে চালাই, আমাকে নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না। অতএব মুক্তি কিন্তু তোমরা পাচ্ছই। আর বিয়েটাই কেন জীবনের সব হতে হবে? বিয়ে ছাড়া কি চলা যায় না? ইকরা, কেন তুই বিয়ে করতে চাচ্ছিস না? দেখ, জীবন কিন্তু কারোর জন্যই থেমে থাকে না। একজনের জন্য তুই সবাইকে খারাপ ভাবতে পারিস না। আহাত খারাপ ছিল বলে অন্য ছেলেও খারাপ হবে, সেটা তো বলা যায় না। খারাপ যে হবে না সেটার কি গ্যারান্টি মা? তবুও তোর ভাগ্য তো সুপ্রসন্নও হতে পারে। ইকরা তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, হলে তো অনেক আগেই হতো। আচ্ছা যাও, ওই ছেলেকে আসতে বলো, আমি দেখা করব। আশা বেগম উৎফুল্ল হয়ে বললেন, সত্যি? কখন আসতে বলবো? বিকালে 5টায় বলে দিও। আচ্ছা। ইকরা কথা শেষ করে বেরিয়ে পড়ল। দুটো টিউশন শেষ করে ওই ছেলের সাথে দেখা করবে। ড্রয়িং রুমে বসে শিরিন, মৌ আর শিরিনের শাশুড়ি বসে বসে গল্প করছিল। হঠাৎই রুমানকে বের হতে দেখে শিরিন বলল, কোথায় যাও রুমান? রুমান হালকা হেসে বলল, একজনের সাথে দেখা করতে যাই ভাবি। চশমাটা নাকের ডগা থেকে তুলে রুনা বেগম বললেন, কার সাথে? এখন বলবো না, দেখা করে এসে বলবো। রুমানের মুখে একটা হাসির ঝলক দেখা গেল। রোমান কিছু না বললেও শিরিন বুঝে গেল, কারণ আগের রাতে বেশি কিছু না বললেও একটা মেয়েকে ওর ভালো লাগে সেটা বলেছিল, হয়তো তার সাথেই দেখা করতে যাচ্ছে। তবে শিরিন বুঝলেও রুমা বেগম বুঝল না। গোয়েন্দাগিরির উদ্দেশ্যে আরো কিছু জিজ্ঞাসা করতে নিলেই শিরিন থামিয়ে দিয়ে বলল, থাক মা, যেতে দিন, ও এসে বলুক। এখন বোধহয় দেরি হয়ে যাচ্ছে রুমান, তাই না? এটা বলেই রুমানের দিকে দাঁত কেলিয়ে একটা হাসি দিল। রুমান একটু লজ্জা পেয়ে বলল, আসছি আমি। রোমান চলে যাওয়ার পর আবারও কথা বলা শুরু হলো। কথা বলতে বলতে শিরিন শুনতে পেল ওর ফোন বাজছে, কিন্তু ফোন তো রুমে। শিরিন আড্ডা ছেড়ে উঠে চলে গেল। শিরিন যাওয়ার পর 2 মিনিট পরেই রুনা বেগমও চলে গেলেন পান খাওয়ার জন্য।
মৌ একাই ড্রয়িং রুমের সোফায় বসে রইল। আচমকাই মৌয়ের পাশের সোফায় রুশান এসে বসলো। টি টেবিলে রাখা রিমোট দিয়ে টিভি চালালো। চ্যানেল পাল্টাতে পাল্টাতেই শিহান এসে চাচার কোলে বসে পড়ল। রুশান ভাতিজাকে আদর করলো। শিহান কৌতূহলী দৃষ্টিতে একবার মৌয়ের দিকে তাকিয়ে চাচাকে জিজ্ঞাসা করলো, চাচু, এই মেয়েটাকে? রুশান ভাতিজার চুলে আঙ্গুল চালাতে চালাতে কানে কানে বলল, এটা হলো তোমার হাগু খালামণি। চাচার কথা শুনে শিহান হেসে দিল। চাচা ভাতিজার দুজনেই হাসলো। তারপর আবারও রুশান কানে কানে বলল, শিহান, এটা কিন্তু কাউকে বলবা না, ঠিক আছে? শিহান মাথা নাড়িয়ে সায় দিয়ে আবারও চাচা ভাতিজা একযোগে হাসা শুরু করলো। আর এইদিকে চাচা ভাতিজার এমন হাসির কারণ বুঝতে না পেরে মৌ ভুরু কুচকে তাকিয়ে আছে ওদের দিকে। কেমন আছেন? ভালো না থাকলে দেখা করতে নিশ্চয়ই আসতাম না। হ্যাঁ, তা তো অবশ্যই। কি খাবেন? একটা কোল্ড কফি ব্যাস। রোমান ওয়েটারকে ডেকে একটা পেপসি আর একটা কোল্ড কফির অর্ডার দিল। ওয়েটার চলে যেতেই রোমান ভনিতা না করেই সরাসরি বলল, আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। শুনেছি, মা বলেছে। আপনার কি এই সম্পর্কে কিছু বলার আছে? আপনি দেখতে বেশ ভালো, ভালো চাকরি করেন, না পছন্দ হওয়ার কারণ নেই, কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। ইকরা কথা শেষ করার আগেই ওয়েটার এসে অর্ডারকৃত খাবার দিয়ে গেল। তাতে অবশ্য কথা বলায় ব্যাঘাত ঘটেনি। ইকরা দিব্যি বলছে। আগে অবশ্য বলতে পারতো না এমন দিব্যি কথাবার্তা। চেহারায় লজ্জা লজ্জা একটা ভাব ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই ভাবটা উবে যাচ্ছে দিন দিন। মাঝে মধ্যে ইকরা ভাবে, কেন এমন হচ্ছে? ছ্যাঁকা খেলেই কি এমন হয়? রোমান পেপসিতে একটা চুমুক দিয়ে বলো, যেমন কি সমস্যা? আমার অতীত, বোধহয় আমার অতীত জানলে আপনি নিজেই আমাকে রিজেক্ট করবেন। রোমান বেশ স্বাভাবিক ভঙ্গিতেই পেপসিতে আরেকটা চুমুক দিয়ে বলো, আপনার অতীত আমি জানি, আপনার মা বলেছেন। আমার আপনার অতীত নিয়ে কোনো আপত্তি নেই। ইকরা একটু চমকালো, কারণ এর আগে সবাই ওকে অতীতের জন্যই রিজেক্ট করেছে, কিন্তু এই ছেলেটা ব্যতিক্রম। তবে হুট করে যাকে তাকে বিশ্বাস করে ফেলার মতো বোকামি ইকরা আর এই কালে করবে না। তাই সে বলল, আচ্ছা, কিন্তু হুট করে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, আমার ভাবতে হবে। অবশ্যই, আমি অপেক্ষা করব। ইকরা নিজের ঘড়িতে সময়টা দেখে বলল, এবার উঠি তাহলে? আচ্ছা, তবে যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা পেতে পারি? ইকরা হাসলো, তারপর বলল, মা এত কিছু বলেছে অথচ নাম্বারটা দেয়নি? চেয়েছিল দিতে, কিন্তু আমি নেইনি, আপনার থেকে নেব বলে। ইকরা মৃদু হাসির রেখা টেনে নিজের নাম্বারটা একটা টিস্যুর মধ্যে লিখে দিয়ে বলল, ফোন দিলে রাত 11টার পরে ফোন দিবেন, এর আগে আমি পড়াশোনা করি, ফোনটা বন্ধ থাকে। আচ্ছা। তারপর রোমান ইকরাকে রিকশায় তুলে দিয়ে বলল, ভালো থাকবেন পারু। ইকরা চলন্ত রিকশাটা থামিয়ে বলল, আমার নাম শানেওয়াজ পারুল ইকরা, আমাকে ইকরা ডাকবেন, পারু ডাকবেন না, ভালো লাগে না আমার। আচ্ছা, ডাকবো না। এবার তাহলে আবার বলুন। কি? ওই যে রিকশায় তুলে যা বললেন। ভালো থাকবেন ইকরা। আপনিও ভালো থাকবেন রোমান। তারপর রিকশা চলতে শুরু করলো আপন গতিতে। পেছনে রোমান দাঁড়িয়ে চেয়ে আছে রিকশার দিকে, ভাবছে হয়তো ইকরা পেছনে তাকাবে, কিন্তু সে তাকায়নি। রোহান কারখানা থেকেই মাত্রই ফিরল। আজকে প্রচুর কাজের চাপ ছিল। ড্রয়িং রুমের সোফায় এসে বসতেই শিহান দৌড়ে এসে বাবার কোলে উঠে পড়ল। বাবা, জানো আজ কে এসেছে? রোহান আদুরে কণ্ঠে বলল, কে এসেছে বাবু? হাগু আন্টি এসেছে। এটা বলেই রোহান খিলখিলিয়ে হাসা শুরু করলো। পেছন থেকে শিরিন লেবুর শরবত নিয়ে এসে টেবিলে রেখে বলল, শিহান, এগুলো কি কথা? কে বলেছে এই কথা তোমাকে? ছোট চাচ্চু বলেছে মা। না বাবা, উনি তোমার মৌ খালামুনি, হয়তো তুমি ছোট চাচ্চুর কথা শুনিও না। আচ্ছা, বলেই শিহান বাবার কোল থেকে নেমে দাদির রুমে চলে গেল। শিহান চলে যেতেই শিরিন বলল, আজ বড্ড ক্লান্ত লাগছে যে তোমায়? হ্যাঁ, আজ প্রচুর কাজের চাপ ছিল, নিঃশ্বাস ফেলারও সময় ছিল না। আচ্ছা, শরবতটা খাও, তারপর ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। রুশান, রুহান, ওরা কোথায়? রোমান কার সাথে যেন দেখা করতে গেছে, আর রুশান টিউশনিতে গেছে। ও আচ্ছা, আজকে কে এসেছে শিহান বলল যে? ওই তো
আমার এক খালামণির মেয়ে এসেছে, এখান থেকেই অ্যাডমিশন পরীক্ষা দেবে। আসলে মা এমন করে বলেছিল যে না করতে পারিনি। রুহান কিছুটা বিরক্ত নিয়েই বলল, উনি ওনার বাসায় নিয়ে রাখতে পারেন না, আমাদের ঘাড়ে কেন? শিরিন প্রতি উত্তরে কিছুই বলল না। খাবার বাড়তে চলে গেল। রুহান হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলো। তারপর ভাত খেতে খেতে বলল, দেখো যেন বেশি দিন না থাকে। আচ্ছা। রোমান ঘরে ফিরল রাত 9টায়। রোমানকে দেখে শিরিন বলল, তা দেখা হলো দেবর সাহেব? হ্যাঁ ভাবি, হলো। তাহলে এবার তো বলো। এখনো বলার মতো কিছু হয়নি ভাবি, হলে বলবো। শিরিন হতাশ গলায় বলল, আচ্ছা। রোমান নিজের ঘরে চলে গেল। আজ সে খাবে না, বাইরে থেকে খেয়ে এসেছে। আর রুশান 11টার সময় খাবে। ওরটা ওকে ঘরে বেড়ে দিয়েই দিয়ে আসতে হবে। ভাত খেয়ে আরো কিছুক্ষণ পর পড়ল রুশান। পড়া নিয়ে সিরিয়াস না হলেও এখন পড়তে হচ্ছে। অনেক কারণ, সামনে ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। একটানা পড়তে আর কতক্ষণ ভালো লাগে। তাই সে বইটা বন্ধ করে ছাদে গেল। এক কাপ চা হলে মন্দ হতো না, কিন্তু এত রাতে বানাতে আলসেমি লাগছে। তাই চা ছাড়াই ছাদে চলে গেল। ওদের ছাদের রেলিং নেই। রুশান ছাদের বাইরে 2 পা ঝুলিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তবে আজ চারপাশে আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। আজ আমাবস্যা। কোনো এক বিচিত্র কারণে রুশানের পূর্ণিমা নয়, আমাবস্যাই ভালো লাগে। রুমান ফোন নিয়ে ইতস্থ করছে, ফোন করবে নাকি করবে না। এখন তো রাত 12:30 বাজে, ঘুমিয়ে পড়লো নাকি? প্রচুর ইতস্থ হওয়া সত্ত্বেও রুমান ফোন করলো। ওপাশ থেকে খুব স্বাভাবিক গলায় ইকরা বলল, আর 10 মিনিট পর ফোন দিলে হয়তো কথা বলতে পারতেন না, আমি ঘুমিয়ে পড়তাম। যাক, ভাগ্য ভালো বলতে গেলে। রুমান ঈষৎ হেসে বলল, ভালো আবার কিছুটা মন্দ, কারণ ঠিক 10 মিনিট পর আর কথা বলতে পারবো না, কারণ আমি ঘুমাবো। সমস্যা নেই, 10 মিনিটেই হবে। বাহ, ভালো, তাহলে শুরু করুন। কি শুরু করব? যা বলার জন্য ফোন দিয়েছেন তা। রোমান বলার জন্য বিশেষ কিছু খুঁজে পেল না। সে তো এমনিতেই ফোন দিয়েছে, শুধু একটু কথা বলার জন্য। রোমানকে চুপ থাকতে দেখে ইকরা বলল, চুপ কেন? না আসলে এমনি। আচ্ছা, তাহলে আমি বলি। বলুন। আপনার আগে প্রেম ছিল? হ্যাঁ ছিল। কয়টা ছিল? 2টা। ক্লাস 10-এ থাকতে একটা করেছি, পরে মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় সেটার ইতি ঘটে যায়। তারপর অনার্সে ওঠে। অনার্সের প্রেমটার ইতি ঘটলো কেন? তাও বিয়ে হয়ে গেছে। এটা বলেই রোমান হাসলো। ও আচ্ছা, তাহলে এবার রাখি, আপনার 10 মিনিট শেষ, শুভরাত্রি। রোমান একটু হতাশ হয়ে বলল, শুভরাত্রি। ফোন রাখার পর ঘড়ির দিকে তাকাতেই রোমান আবিষ্কার করলো 10 মিনিট হতে আরো 3 মিনিট বাকি। সে চাইলো ইকরাকে আবারও কল দিতে, কিন্তু কল দিলে সে রিসিভ করতে করতে 3 মিনিট শেষ হয়ে যাবে, আর কথা বলাও যাবে না। তাই বেচারা আর কল দিল না। মৌ চুল আঁচড়াচ্ছিল। একটু পরে বের হবে শিরিন আপুর আম্মুর সাথে দেখা করতে, মানে ওর আম্মুর খালাতো বোনের সাথে। তাও ওকে নিয়ে আসতে হবে রুশানকেই। এটা নিয়ে বিরক্ত মৌ। সে রুশানকে দেখতে পারে না, প্রচুর অসভ্য ছেলেটা। কিন্তু মুখটা এমন করে রাখে যেন ভাজা মাছটা উল্টাতে পারে না। কিন্তু পেটে পেটে প্রচুর শয়তানি। মৌ বিনুনিটা করে চিরুনিটা রাখতেই শিহান দৌড়ে এসে বলল, হাগু খালামণি, আম্মু তোমায় নাস্তা খেতে ডাকে। মৌ অবাক হয়ে শিহানের দিকে চেয়ে বলল, হাগু খালামণি কে? তুমি, ছোট চাচ্চু বলেছে। রাগটা যেন চড়চড় করে মাথায় উঠে গেল মৌয়ের। কি সব বলেছে বাচ্চাটাকে! এখন ছেলেটাকে চড় দিয়ে 32টা দাঁত খুলে ফেলতে ইচ্ছে করছে। মৌয়ের রাগটা আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে শিহান বলল, জানো, ছোট চাচ্চু সবাইকে বলেছে তোমার নাম হাগু খালামণি। এটা বলেই শিহান চলে গেল। মৌয়ের এখন কান্না পাচ্ছে। আসলে লোকটা অসভ্য, বেয়াদব, ইতর। আদতে রুশান সবাইকে বলেনি, সে শুধু শিরিনকে আর শিহানকে বলেছে। তবে সবাইকে বলার দায়িত্বটা শিহান নিজেই কাঁধেই তুলে নিয়েছে। নাস্তা করে রুশান আর মৌ বেরিয়ে পড়লো যাওয়ার জন্য। শিরিনের মায়ের বাড়ি বেশি দূরে নয়। এখান থেকে রিকশায় 10 টাকা রিকশা ভাড়া লাগে, আর হেঁটে 10 বা 15 মিনিট সময় লাগবে। তবে আজ রিকশায় যাবে ওরা। মৌয়ের ভীষণ বিরক্ত লাগছে এই বেয়াদব গোছের ছেলেটার সাথে বসতে।
সাথে রাগও লাগছে। এত বড় হওয়ার পরও আক্কেল আন্দাজ সব পানিতে গুলিয়ে পেটে চালান করে দিয়েছে। তা না হলে সামান্য হাগু কথাটা সবাইকে ধেই ধেই করে বলার কি আছে? এমন করছে যেন ওদের গোষ্ঠীতে কেউ হাগে না। এই প্রথম হাগুর নাম শুনলো, আর এই জন্য রাষ্ট্রে রাষ্ট্রে বলে বেড়াতে হচ্ছে। অতিমাত্রায় অসভ্য হলে যা হয় আর কি। এদিকে মৌয়ের বিরক্তখানা মুখখানায় নজর পড়তেই রুশান একটু ভুরু কুঁচকাল। বিরক্ত হওয়ার মতো কোনো কাজ করেছে বলে তো তার মনে পড়ছে না। তাহলে বিরক্তিটা ঠিক কোন কারণে? নাকি ওর মুখটাই এমন? একবার কি জিজ্ঞাসা করা উচিত? না থাক, যেচে জিজ্ঞাসা করতে গেলে পরে গায়ে পড়া ভাববে। কেন জানি ফার্স্ট ইমপ্রেশনেই কোনো মেয়ের যদি কোনো ছেলেকে অসভ্য বেয়াদব মনে হয়, তাহলে সারা জীবন তপস্যা করেও সেই মেয়েটির কাছে ছেলেটি ভালো হতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এসেছে শিরিন আপুর বাবার বাড়ি। রুশান ভাড়া মিটিয়ে ভেতরের দিকে হাঁটা ধরল। পেছনে পেছনে মৌও আসছে। বাড়ির গেট একেবারে খোলা। দোতলার ইংরেজির এল আকৃতির গোলাপি রঙের বাড়িটা। সামনে ছোটখাটো একটা ফুলের বাগান। ভেতরে যেতে যেতে এতটুকুই ঠাউর হলো মৌয়ের কাছে। একতলার একটা ফ্ল্যাটের সামনে রুশান দাঁড়িয়ে পড়ল। দরজার পাশের কলিং বেলটা বাজানোর কিছুক্ষণ পরেই একটা মেয়ে দরজা খুলে দিল। রুশান মেয়েটার দিকে সহাস্যে বলল, কি খবর বিয়ান সাহেব? এই তো ভালো বিয়ান সাহেব। মেয়েটা কথা শেষ করতে না করতেই মধ্যবয়সী এক মহিলা এসে বলল, এসো ভেতরে এসো। রুশান বলার আগেই ভেতরে চলে গেছে। তারপর আয়েশ করে একটা সোফায় বসে পড়েছে। আর মৌ সংকোচে ধীর পায়ে ভেতরে আসলো। রুশানের সাথে কথা বলা মেয়েটা মৌকে দেখে বলল, তুমি মাহমুদ আন্টির মেয়ে? জানো তো আমরা সমবয়সী। আমিও এবার অ্যাডমিশন পরীক্ষা দিব। মৌ সৌজন্যমূলক একটু হাসলো। আসলে মৌ মেয়েটার চেয়ে 1 বছরের বড়। ও গতবার ইন্টার পরীক্ষা দিয়েছে। তারপর ওই রাক্ষসে ফ্যামিলি আর রাশেদের অত্যাচারে আর পড়তে পারেনি। ভেবেছিল পড়া বোধহয় শেষ। না, নিয়তি আরেকবার সুযোগ দিয়েছে ওকে। মেয়েটা বকবক করতে করতেই ওকে নিয়ে গিয়ে সোফায় বসলো। তারপর হেসে রুশানকে বলল, আজকে কিন্তু থাকতে হবে বিআই সাহেব। না বিয়ান সাহেবা, আজকে কাজ আছে, আমি একটু পরেই চলে যাব। তা হচ্ছে না। এটা বলতে বলতেই মেয়েটা ভেতরে চলে গেল। এই রুমে এখন মৌ আর রুশান বসে আছে, তাও একেবারে মুখোমুখি সোফায়। তাই মাঝে মধ্যে না চাইতেও চোখাচোখি হচ্ছে, আর দুজনেই চোখ ফিরিয়ে নিচ্ছে। এই চোখাচোখি চলতে চলতেই সিনথিয়া খালা নাস্তা নিয়ে এসেছে, আর ওনার পেছনে ওই মেয়েটা জুসের ট্রে নিয়ে এসে হাজির। রুশান বিনীত ভঙ্গিতেই বলল, হ্যাঁ এত কিছুর দরকার ছিল না কিন্তু মা ওই। আরে না বাবা, তুমি তো আসোই না, তাও আজকে এতদিন পর এলে। আজ কিন্তু থাকতে হবে। না মা ওই আজ না, আজকে জরুরি কাজ আছে, অন্য একদিন থাকবো। সিনথিয়া খালা মন খারাপের গলায় বললেন, তুমি সবসময় বাহানা দিয়ে চলে যাও। রুশান একটু লজ্জা মিশ্রিত হাসি দিল। এটা সত্যি, এই বাড়িতে আরো কয়েকবার আসা হলেও থাকা হয়নি। নানান রকম সুতোই কেটে পড়েছিল। নাস্তা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে চলে যাওয়ার জন্য উঠতেই শিরিনের বোন শারমিন টেনে টেনে বলল, থেকে গেলেই পারতেন। রুশান বলতেই যাচ্ছিল অন্য একদিন থাকবে, কিন্তু ময়ের মুখটা দেখে মত পাল্টালো। বলল, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বললেন তখন থাকতেই হয়। রুশানের কথা শুনে শারমিন খুশি হয়ে বলল, যাক, একদিন আর এতদিন বিআই সাহেব কথা শুনলো। আর এদিকে রুশানের না থাকার কথা শুনে মৌ যতটা না খুশি হয়েছিল, তার চেয়ে বেশি দুঃখী হয়েছে এখন। না থাকলেই পারতো শয়তানটা। ধ্যাত। মৌয়ের 100 ওয়াট বাল্বের মতো জ্বলে ওঠা মুখটা টুক করে 0 ওয়াটে নেমে আসতে দেখে রুশানের ভীষণ আনন্দ হচ্ছে। তবে অদ্ভুত কারণেই মেয়েটাকে জ্বালিয়ে রুশান মজা পাচ্ছে। শারমিন মৌকে নিজের ঘরে নিয়ে গেল, আর হাত থেকে ব্যাগটা বিছানার উপরে রেখে বলল, এটা আমার ঘর, আমরা এখানেই থাকবো একসঙ্গে, অনেক মজা হবে। মৌ কিছুই বলল না। সে ঘুরে ঘুরে ঘরটাকে দেখতে ব্যস্ত। বেশ ছিমছাম আর পরিপাটি ঘর। উত্তরের একটা জানালা আছে, ওখান দিয়ে খোলা মাঠ দেখা যায়। শারমিন মৌকে ড্রয়িং রুমে আসতে বলে চলে গেল। এই মেয়েটা প্রচুর মিশুকে। মাত্র কিছুক্ষণের মধ্যেই এতটা ফ্রি হয়ে কথা বলছে। মৌ হলে কখনোই পারতো না। বেশ ইন্ট্রোভার্ট টাইপের সে।
বেশ খানিকক্ষণ পর মৌ ড্রয়িং রুমে গেল। শারমিন ওকে দেখে বলল, এত দেরিতে এলে তুমি? আসো বসো। মৌকে নিজের পাশে বসতে বলে সে আবারও বকবক শুরু করলো। আলোচনার সারবস্তু হলো কোনো মুভির কাহিনী। মৌ জীবনে বোধহয় 2বার কি 3বার, তাও অল্প একটু করে মুভি দেখেছে। প্রথমবার রাস্তার চায়ের দোকানের, এরপরে কলেজে একদিন বান্ধবীর ফোনে, এই তো। এরপর আর মনে পড়ছে না। তাই মৌয়ের এই আলোচনায় ইন্টারেস্টিং লাগছে না। প্রচন্ড বোর হচ্ছে সে। কিছুক্ষণ বসে মৌ পাশ থেকে উঠে দাঁড়াতেই শারমিন বলল, কি হলো? কিছু না, আমি একটু রান্নাঘরে যাব, আন্টির সাথে একটু কথা বলে আসি। আচ্ছা যাও। যাওয়ার সময় মৌয়ের চোখ রুশানের দিকে পড়তেই দেখল সেও ওর দিকেই তাকিয়ে আছে। মৌ চোখ ফিরিয়ে মনে মনে বলল, আপদ। দুপুরের খাবার খাওয়ার সময় শারমিন হঠাৎ করেই বলল, বিআই সাহেব, আজ তো আপনি থাকছেন তাই না? চলুন আমরা 4জন কোথাও থেকে ঘুরে আসি। রুশান তখন খেতে খেতেই বলল, যাওয়াই যায়। সিনথিয়া বেগম আপত্তি করেই বসলেন, বললেন, না না বাবা, তোমরা 3জন যাও, ঘুরে আসো, আমি যাব না। কেন মা? খালি বাড়ি রেখে যেতে মন চায় না। তোরা যা, তোদের মতো বয়সে আমি কত ঘুরে বেরিয়েছি, এখন আর মন চায় না। মায়ের না যাওয়ার কথা শুনে শারমিন একটু মন খারাপ করলেও তাতে তার অতি উৎসাহের বিন্দু মাত্র ভাটা পড়ল না। অতি উৎসাহে বলল, আচ্ছা তাহলে আধা ঘন্টা পরেই কিন্তু আমরা বের হব। ওকে, ডান। বান্ধবীর সাথে শপিং মলে ঘুরতে ঘুরতেই ভুলবশত একজনের সাথে ধাক্কা খেতেই ইকরা সরি বলার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু সরি বলতে পারে না, কারণ সামনের মানুষটা আহাদ। ওর সাথে একটা মেয়ে দাঁড়ানো, ওর গার্লফ্রেন্ড। ইকরা মেয়েটাকে চেনে। চোখ মুখ শক্ত করে ইকরা চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আহাদ ওর হাতটা ধরে ফেললো। তারপর বলল, একটু দাঁড়াও, কথা আছে। হাউ ডিয়ার ইউ টাচ মি? ভারী শক্ত গলায় বলল ইকরা। আহাদ হাতটা ছেড়ে দিয়ে ওর গার্লফ্রেন্ডকে বলল, তুমি একটু সামনে যাও, আমি আসছি। মেয়েটা একবার ইকরার দিকে রুক্ষ দৃষ্টিতে চেয়ে কিছুটা সামনে গিয়ে দাঁড়ালো। ইকরাও তার বান্ধবীকে একটু সাইডে যেতে বলল। আহাদ কিছুক্ষণ ইতস্ত করতে করতে বলল, তুমি নাকি বিয়ে করছো? হ্যাঁ। তোমার কোনো সমস্যা? না, সমস্যা না। ছেলেটাকে? সেটা জেনে তুমি কি করবে? না, এমনি। উইশ ইউ ম্যারিড হ্যাপি লাইফ। কথা শেষ? হ্যাঁ। ওকে, নাও বাই। এটা বলেই ঘুরে হাঁটা ধরল ইকরা। শারমিন ভারী মেকআপ করতেই 1 ঘন্টা লাগিয়েছে, যেন সে কোথাও বিয়ে খেতে যাচ্ছে। নিজের মেকআপ করা শেষ হতেই মৌকে বলল, তুমি মেকআপ করবে না? না, আমি মেকআপ দেই না। আচ্ছা তাহলে চলো বের হই, বেআই সাহেব অপেক্ষা করছে। রুশান শারমিনকে দেখেই মনে মনে একটা নাক সিটকানি দিল, কারণ ওর মেকআপ পছন্দ না। ন্যাচারাল বিউটি সুন্দর, তবুও বিআই বলে কথা, বিআই সাহেব একটু প্রশংসা না করলে চলে। তাই রুশান একটু প্রশংসা করেই দিল। বাসা থেকে 3জন একই সাথে বের হলো। মৌ একটু পেছনে আর ওরা দুজন সামনে কথা বলতে বলতে হাঁটছে। হঠাৎই হাঁটতে হাঁটতেই রুশান অসাবধানে ছাগলের হাগুর মধ্যে পা দিয়ে ফেলছে। তা দেখে মৌ আর শারমিনের হাসতে হাসতে অবস্থা শেষ। আর এইদিকে রুশান ক্রু চোখে মৌয়ের দিকে তাকিয়ে আছে। জীবনটা পুরাই হাগুময় হয়ে গেছে, ওপরে নিচে ডানে বামে সব জায়গায় হাগু আর হাগু। এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই এমন হচ্ছে। রুশান নাক মুখ কুচকে এগুলোই ভাবছে আর চুপচাপ হাঁটছে। এদিকে শারমিন ননস্টপ হেসেই যাচ্ছে, তবে মৌ উচ্চস্বরে না হাসলেও মুচকি মুচকি হাসছে। এদের হাসি দেখে রুশানের রাগে গা জ্বলে যাচ্ছে। একটা কিছু পেলেই হলো, হাসি আর বন্ধ হয় না। শপিং মল থেকে বের হয়ে বান্ধবীকে বিদায় দিয়ে ইকরা রোমানকে ফোন দিল। হঠাৎ ইকরার ফোন পেয়ে রোমান হকচকিয়ে গেল। সে এই সময়ে, তাও আবার ইকরার ফোন, আশা করেনি। তবুও রিসিভ করতেই ওপাশ থেকে ইকরা হাই হ্যালো না বলেই ডাইরেক্ট বলল, আপনি কোথায়? অফিসে আছি। ছুটি কখন? আধা ঘন্টা পরেই বের হব। আধা ঘন্টা পর মাজারের সামনে চলে আসুন। আচ্ছা। ইকরা ফোনটা রেখে হাঁটা ধরল। মাজারের সামনে পৌঁছাতে 15 মিনিট লাগবে। আরো 15 মিনিট রোমানের জন্য দাঁড়াতে হবে তাকে। এদিকে ইকরা ডেকেছে বলে রোমান বসকে বলে আধা ঘন্টা আগেই বেরিয়ে গেছে। ফলে ইকরা পৌঁছানোর আগেই দেখলো রোমান নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। রোমানকে নিজের আগে পৌঁছাতে দেখে ইকরা বলল,
আপনার তো আরো পরে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি কিভাবে এলেন? আপনি ফোন দেওয়ার পরই বের হয়েছিলাম। তাই। রোমান এলোমেলো হেসে মাথা চুলকে বলল, এ কি, মাথায় উকুন আছে নাকি? মাথা চুলকাচ্ছেন কেন? রোমান দ্রুত জবাব দিয়ে বলল, না না, উকুন নেই, এমনি চুলকাচ্ছিলাম। ও আচ্ছা, চলুন একটু হাঁটি। হ্যাঁ চলুন। ইকরা আর রোমান ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতেই ইকরা বলল, বিয়েটা কবে হলে ভালো হয়? এমন একটা কথা শুনবে এটা রোমান ভাবে উনি। নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে বলল, আপনি যখন বলবেন। ইকরা খানিকটা বিরক্ত হয়ে বলল, মানে কি, আপনার পছন্দ নাই? রোমান একটু থতমত খেয়ে বলল, না মানে, আমার তো সমস্যা নেই, আপনি যখন বলবেন আমি তখনই জামাই সেজে হাজির হয়ে যাব। কিন্তু আমি তো আপনার জন্যই বলছি, আপনার তো কোনো সমস্যা থাকতেই পারে। ইকরা একবার রোমানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি অফিসিয়ালি আপনার পরিবারকে দিয়ে আমার বাসায় প্রস্তাব পাঠান, তারপর তারা কথা বলে যেদিন ধার্য করবে সেই দিনই। হ্যাঁ, এটাই ভালো। ঝালমুড়ি খাবেন? রোমান হালকা সাহস নিয়ে অফারটা করেই ফেলল, কারণ এই স্বর্ণকেশী মানবীকে সে ভালোবাসলেও তার সামনে কথা বলতে বেচারার হাঁটু কাঁপে, কথা এলোমেলো হয়ে যায়, টেনশনে গলা শুকিয়ে যায়, আরো নানান সমস্যা। কেন যে এমন হয়? ইকরাম মৃদু হাসলো, অফারটা গ্রহণ করে বলল, ঠিক আছে, তবে বেশি ঝাল দেওয়া চলবে না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। 5 মিনিটের মধ্যেই রোমান দুটো ঠোঙা ভরা ঝালমুড়ি নিয়ে এলো। ইকরা একটা মিষ্টি হাসি দিয়ে ধন্যবাদ দিল, আর তাতেই যেন রোমানের রাতের ঘুম স্বপ্ন সব উড়ে বাষ্প হয়ে গেল। এই মেয়েটাকে কেন যে এত ভালোবাসে রোমান নিজেও জানে না। খুব সাধারণভাবেই ভালো লেগে যায় মেয়েটাকে। একদিন বন্ধু আয়ানের গায়ের হলুদের মেয়েটাকে দেখেছিল রোমান, সবার থেকে আলাদা দাঁড়িয়ে কাঁদছিল। কাঁদতে কাঁদতে কাজল চোখের নিচে লেপ্টে গিয়েছিল। দেখতে পেতনি লাগছিল, কিন্তু চিকন সরু ঠোঁটের ওপরের তিলটা পেতনি নামক শব্দটাই সায় দিচ্ছিল না। সেদিন রোমান বিপাকে পড়েছিল, কেন জানি কৌতূহলী হয়ে পুরো গায়ে হলুদের অনুষ্ঠানে ওকেই ফলো করেছিল সে। তারপর থেকে গোপনে, হ্যাঁ খুব গোপনে ভালোবেসে ফেলেছিল। তারপর একদিন বন্ধুর বোনের সাহায্যে মেয়েটার সব খবরাখবর নিয়ে জানতে পারে কিছুদিন আগেই মেয়েটার ব্রেকআপ হয়েছে এবং সে এটা নিয়ে আপসেট। তবে রোমান স্বার্থপরের মতো খুশিই হয়েছিল। মেয়েটার বাড়ির ঠিকানা জোগাড় করে মেয়েটার মাকেও হাত করে ফেলেছিল। আজকে কাছাকাছি একটা পার্কে কতক্ষণ ঘোরাঘুরি করে রাস্তার ধারের ফুচকা চটপটি খেয়ে বাসায় ফিরেছে 3 জন। এই পুরোটা সময় মৌ শারমিনের সাথে দুই একটা কথা বললেও রুশানের সাথে কথা হয়নি। রুশানও বলেনি। ওর ধারণা মেয়েটার প্রচন্ড অহংকার, তাই হয়তো ওর সাথে কথা বলে না। থাক, না বলুক। এমন দুই একটা মেয়ে কথা না বলে কিচ্ছু যায় আসে না। বাসায় ফিরে মৌ আর শারমিন ঘরে গেল ফ্রেশ হতে, আর রুশান একটু বাইরে গেছে। 10 মিনিট পর একটা 2 লিটারের 7 আপের বোতল নিয়ে হাজির হলো। শারমিন খুশিতে গদগদ হয়ে বলল, ওহ বিআই সাহেব, আপনি কিভাবে আমার মনের কথা বুঝে যান? আমি তো এটাই চাইছিলাম। রুশানও মজা নিয়ে বলল, বেআইনের মনের ভাব যদি বেআই না বোঝে তাহলে কে বুঝবে বলুন তো? এদিকে মৌ এদের অতিরিক্ত আদিক্ষেতায় বেশ বিরক্ত হচ্ছে। এইসব ইন্ট্রোভার্ট মানুষেরই এই একটা সমস্যা, স্রোতের টানে ভাসতে পারে না এরা, তাই দামও পায় না। শারমিন গ্লাস এনে 7 আপটা ঢেলে মাকে এক গ্লাস দিয়ে এলো। সিনথিয়া বেগম নিজের ঘরে বসে তসবিহ পড়ছেন। প্রত্যেক দিন তিনি নামাজের পর তসবিহ পড়েন। মাকে দিয়ে এসে আগে রোশানকে দিয়ে মৌকে দিতে নিলেই মৌ বলল, আমি খাবো না গো, তুমি খাও। বিষয়টা মৌ স্বাভাবিকভাবে বললেও রোশান ভেতরে ভেতরে ভীষণ ক্ষেপে গেল। কথা না হয় নাই বলবে, তাই বলে এখন সে এনেছে বলে খাবেও না? এত তেজ! রোশান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মৌয়ের দিকে তাকালো। মৌও চাইলো ওর দিকে, কিন্তু ওর এমন ধারালো দৃষ্টির কারণ বুঝতে পারল না। অনেকক্ষণ আড্ডা চলল, কিন্তু আড্ডায় শারমিনের ছাড়া আর কারোরই মনোযোগ নেই। মৌয়ের এসব আড্ডা জমে না, কিন্তু রুশান মৌয়ের ওপরে ক্ষেপে আছে বলেই মনোযোগ দিতে পারছে না। রাতের খাবার খাওয়া শেষ হওয়ার পর আরো কিছুক্ষণ গল্প স্বল্প চলল। তারপর সবাই শুতে গেল। মৌ আর শারমিন একসাথে ঘুমালো, আর রুশান গেস্ট রুমে। মাঝরাতে হঠাৎই মৌয়ের ঘুম ভেঙে গেল। মায়ের কথা মনে পড়ছে, কান্না আসছে। আজ 2টা দিন হয়ে গেল মাকে দেখা হয় না।
সামনাসামনি কথাও হয় না। শোয়ার আগে সিনথিয়া খালার নাম্বার থেকে কিছুক্ষণ কথা হয়েছিল, তারপর মা রেখে দেয়। জীবনটা এমন কেন? মৌ বাম হাত দিয়ে চোখ মুছে সন্তর্পণে বিছানা ছাড়ল। পানি খাওয়া প্রয়োজন, তাই ড্রয়িং রুমে যেতে হবে। মৌ ড্রয়িং রুমে এসে লাইটটা জ্বালিয়ে পানি খেয়ে আবারও লাইটটা বন্ধ করে চলে যেতে নিলেই কেউ একজন এসে ওর মুখটা চেপে ধরে আর হাত দুটো পেছনে নিয়ে আটকে ফেলে। অন্ধকারে চেহারা বোঝা না গেলেও বোঝা যাচ্ছে পুরুষের অবয়ব। মৌ ভয়ে লোকটার হাতে কামড় দিয়ে বসলো, আর সাথে সাথেই লোকটা মৌয়ের মুখ থেকে হাতটা সরিয়ে ফেলল। তারপর আর্তনাদ করে বলল, ডাইনি একটা! এত জোরে কেউ কামড়ায়? এতক্ষণে গলার স্বর চেনা গেল, এটা রুশান। মৌ কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি। এত জোরে কেউ কামড়ায়? এখন যদি আমার জলাতঙ্ক হয়? মৌয়ের রাগ উঠে গেল। ছেলেটা ওকে কুকুর বলল? তুই ছাগল, তোর 14 গোষ্ঠী ছাগল। তুই ছাগলের ঘু মুত সব খাস। আচমকাই এই কথাগুলো বলেই মৌ বিদ্যুৎ গতিতে রুমে চলে এলো, আর রুশান ব্যাক্কেলের মতো দাঁড়িয়ে রইল। কি বলে গেল মেয়েটা? রুশানের গা গুলিয়ে যাচ্ছে। সি! মৌয়ের মতো রুশানও পানি খেতেই উঠেছিল, কিন্তু যখন নিজের রুম থেকে বেরিয়ে মৌকে দেখল তখন ভাবল ভয় দেখাবে, কিন্তু এসে মুখ চেপে ধরতেই কামড়ে দিল। রুশান রাগে ফুঁসতে ফুঁসতে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে খেতে নিলেই মৌয়ের বলা, তুই ছাগলের ঘু মুত সব খাস, এটাই মনে পড়ে গেল। এখন পানিকেও মুত লাগছে। কি একটা অবস্থা! রুশান পানি না খেয়েই ঘরে চলে গেল। নাস্তা খেয়েই মৌ আর রুশান বের হবে সিনথিয়া খালার বাসা থেকে। আজই ওরা ফিরবে। রুশান চেয়েছিল একা আসতে, কিন্তু শিরিন ফোন করে বলল মৌকেও নিয়ে আসতে। তাই আর কি করার, এখন মৌকেও নিয়ে ফিরতে হবে। এমনিতেও এই মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না তার। তার উপরে কাল রাতে কি জঘন্য কথাই না বলেছে, মনে পড়লে এখনো বমি আসতে নেয়। সেজন্য আজ নাস্তাটাও খায়নি। সিনথিয়া বেগম আর শারমিন অনেক করে বলেছিল, কিন্তু রুশান নানান কিছু ছুতো দিয়ে আর খায়নি। মৌয়ের খাওয়া শেষে শারমিন আর সিনথিয়া খালার থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়ালো। রুশান আগে থেকেই দাঁড়িয়ে আছে, মনে মনে খুব রেগে আছে। তাই আজ আর রিক্সা নেয়নি, শিক্ষা দেওয়ার জন্যই হাঁটিয়ে নিবে। ওর তো সমস্যা নেই, কারণ এই রোডে সপ্তাহে 3 দিন আসা পড়ে একটা অ্যাডমিশন কোচিংয়ে পড়ানোর জন্য, আর বেশিরভাগ সময়ই হেঁটেই আসে। মৌ ওর পাশাপাশি এসে দাঁড়াতেই রুশান রুক্ষ দৃষ্টিতে একবার চেয়ে তারপর বলল, আজকে রিক্সা নেই, হেঁটেই যেতে হবে। আচ্ছা, এটা বলে মৌ হাঁটতে শুরু করলো। একটু পেছনে রুশানও আসছে। মৌ হাঁটতে হাঁটতেই ভাবছিল রুশানকে সরি বলা উচিত। কাল রাতে রেগে গিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছে, কিন্তু সরি কিভাবে বলবে? এর আগে কাউকে সরি বলা হয়নি, তাই এক্সপেরিয়েন্সও নেই, কিন্তু বলা উচিত। ধুর, একটা সরি তো বলে দিই। এগুলো ভাবতে ভাবতেই মৌ পেছন ফিরে রুশানের দিকে তাকালো। রুশানও ওর দিকেই তাকিয়েছিল, কিন্তু চোখে চোখ পড়তেই আকাশ, বাতাস, মাটি, পানির সৌন্দর্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মৌ এক বুক সংকোচ নিয়ে মিনমিনে গলায় বলল, একটু শুনবেন? রুশান একটু এগিয়ে এসে দায়সারা ভাবে বলল, কি? সরি। একটানে এই শব্দটা বলে এখন মৌয়ের শান্তি লাগছে, কিন্তু রুশান হালকা ভুরু নাচিয়ে বলল, কেন? ওই যে কাল রাতে আপনাকে ওইসব বলেছি তাই। ও, আপনার আবার অনুশোচনাও আছে? রুশানের এহেন খোঁচামূলক কথা শুনে মৌ কিছুই বলল না, কারণ কথায় কথা বাড়ে। শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। রুশান পুনরায় আবার বলল, আচ্ছা, আমিও সরি, আমারও এসব বলা ঠিক হয়নি। আর আমরা এই টপিক এখানে ক্লোজ করে দেই, কি বলেন? আপনি কিন্তু অনেক আগে শুরু করেছিলেন। শিহানকে কিন্তু আপনিই বলেছিলেন। শুধু শিহান কেন, সবাইকেই বলে বেরিয়েছেন। আমি সবাইকে বলিনি, শুধু শিহান আর ভাবিকে বলেছি। যাই হোক, বলেছেন তো। আচ্ছা, এগেইন সরি, বাট আমরা আর এই টপিক নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, কিন্তু শিহান যে আমাকে হাগু খালামুনি ডাকে, সেটা আমি ওকে আজকেই মানা করে দিব। ও আমার ভীষণ ভক্ত, যা বলি তাই করে। ও, তাহলে তো হলোই। হুম, আচ্ছা, ফ্রেন্ড হতে পারি? রুশান একবার বাজিয়ে দেখার জন্যই বলো। নিশ্চিত না করে দিবে ও, এটা ওর বিশ্বাস ছিল।
কিন্তু রুশানের বিশ্বাস ভেঙে গেল মৌয়ের উত্তরে। সে বলল, হ্যাঁ, হওয়াই যায়। যদিও আপনি বড়, তবুও সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুমি করে বলি। এইবার রুশান মনে মনে ভাবছে মৌ হ্যাঁ বলবে, কিন্তু এবার রুশানকে ভুল করে মৌ বলল, না, আপনিটাই ঠিক আছে, তুমিটা একটু বেশি হয়ে যায়। তবে আপনি আমাকে তুমি করে বলতেই পারেন। ঠিক আছে। আচ্ছা, তুমি কোন গ্রুপের? আর্টসের। ও, আমি সায়েন্সের। এবার ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষে আছি। তোমার এইম কি? মাকে মুক্ত করা। রুশান একটু কৌতূহল হয়ে বলল, মানে? মানে হলো আমার মা একটা জেলখানায় পড়ে আছে, আমি ওনাকে মুক্ত করে নিজের কাছে নিয়ে আসতে চাই। এটাই আমার এইম। কিসের জেলখানা? কিসের মুক্তি? বুঝতে পারছি না আমি। শিরিন আপু বলেনি আপনাকে? না, ভাবি তো বলল তুমি এখানে কয়েকদিন থাকবে, সেই জন্য আনতে যেতে হবে। ও আচ্ছা, আমি বলছি, আমার বাবা অনেক আগেই মারা যায়। তখন মামারা জোর করে মাকে আবারও বিয়ে দেয়, এবং আমার মায়ের দ্বিতীয় স্বামী মদখোর, প্রতি রাতে গাঁজা খেয়ে এসে মাকে প্রচণ্ড মারে। আর আমার মার তো আছেই উটকো ঝামেলা যে। একটু বড় হওয়ার পর আমার সৎ চাস্তো ভাই রাশেদ, ওই যে আমাকে আনার সময় যাকে দেখলেন না, সে, তার আমার উপরে নজর পড়ে যায়। আমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি মা কখনোই চাইতাম না। মায়ের প্রচেষ্টায় কষ্ট করে ইন্টার পর্যন্ত পড়েছি। তারপর ওদের অত্যাচারে আর পড়তে পারিনি। 1 বছর ড্রপ দিয়েছি। ভেবেছি পরিণতি খুবই খারাপ আমার, কিন্তু 3 দিন আগে মা বলল আমাকে পালিয়ে যেতে, কারণ ওই রাশেদের সাথে আমার বিয়ের কথা চলছে এবং খুব শীঘ্রই বিয়ে হবে। তখন আর কেউই আটকাতে পারবে না। তাই মা আমাকে পালিয়ে যেতে বললেন। এরপর তো আপনি জানেনই। কথা শেষ করে মৌ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রুশান সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার এখন খুব ভালো করে পড়াশোনা করা উচিত, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমি কোনো দিক দিশা পাচ্ছি না। অ্যাডমিশনের কোনো বইও নেই আমার কাছে, শুধু বোর্ড বইগুলো এনেছি। কোনো কোচিংও করতে পারছি না। আর মাত্র 2 মাস বাকি। আমি ভীষণ হতাশ, জানি না পারবো কি না। পারবে, ধৈর্য ধরো। আমি তোমার অ্যাডমিশনের বইয়ের ব্যবস্থা করে দিব। আর আমি যে ভর্তি কোচিংয়ে পড়াই, সেখানে আর্টসও পড়ানো হয়। কাল নিয়ে যাব আমি। এখন শুধু তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে স্বপ্ন দেখছো সেটা বাস্তব করতে হবে। নিজের মাকে মুক্ত করতে হবে। পারবে? মৌ রুশানের দিকে তাকিয়ে বলল, পারবো আমি। গুড। আজকে সন্ধ্যার মধ্যেই তোমার অ্যাডমিশনের সব কিছু বই কালেক্ট করে দিব। এর আগে তুমি মেইন বইগুলো পড়ে নিও। আচ্ছা, বলেই মৌ কেঁদে ফেলল। রুশান মৌয়ের চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল, কেঁদো না, এই পানিগুলো জমিয়ে রাখো। যেদিন সাফল্য আসবে সেদিন মন ভরে কাঁদবে। মৌ চোখের পানি মুছে ফেলল 2 হাত দিয়ে। তারপর ভরা গলায় বলল, আমি সত্যি কখনো ভাবিনি আমি এতটা সাপোর্ট পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার পোষাবে না। তাহলে কি দিয়ে পোষাবে? যেদিন তুমি সফল হবে আমি সেই দিনই চাইব। ওটা তোলা রইল। আচ্ছা। বাসায় পৌঁছে মৌ রুশানের কথা মতো বোর্ড বইগুলো নিয়েই বসলো। আর রুশান নাস্তা খেয়ে টিউশন করাতে গেল। এখন নাস্তা খেতে সমস্যা হয়নি, সব তো মিটেই গেল। তবে ভালো লাগছে এমন একটা মেয়ের উপকার করতে পেরে। বাসা থেকে বের হওয়ার সময় শিহানকে দেখলো মৌয়ের রুমে যেতে, তাই ওকে ডাক দিল। ছোট চাচার ডাক শুনে শিহান সোজা চাচার কাছে চলে এলো। রুশান শিহানের গালটা টেনে বলল, কোথায় যাচ্ছ শিহান? হাগু খালামণির রুমে। না বাবা, উনি তোমার হাগু খালামণি না, উনি তোমার মিষ্টি খালামণি। কি বলো এগুলা? মিষ্টি খালামণি? হ্যাঁ, এখন থেকে এটাই বলবে। ওকে চাচ্ছু? ওকে। তারপর শিহান মৌয়ের ঘরে গেল, আর রুশান বেরিয়ে গেল টিউশন করাতে। এদিকে রুমান বাসার সবাইকে ইকরার কথা জানিয়েছে। সবাই রাজি হয়েছে, শুধু রুহান বাদে। রুহান বলেছে মেয়ে দেখে তারপর বলবে। আজ সন্ধ্যায় ইকরাকে দেখতে ওরা ইকরাদের বাড়িতে যাবে। মেয়েকে দেখতে আসবে শুনে ইকরার মাও মেহমান সমাদর করার জন্য তোড়জোড় শুরু করলেন। ইকরাকে বারবার তাগাদা দিতে লাগলেন পার্লারে যাওয়ার জন্য, কিন্তু ইকরা এই নিয়ে বেশ বিরক্ত। কেন? দেখতে আসলে পার্লারে যেতে হবে কেন? এমনি পছন্দ হলে হবে, না হলে নাই।
এত সংসাজার কি আছে? পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে। এদিকে ইকরার মা ইকরাকে বলে বলেও পার্লারে নিতে পারেনি। ইকরা মায়ের উপদেশ বাণী এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তাই সে ইকরার উপরে বেজায় রাগ। ইকরাও কিছু বলল না। মাটা শুধু শুধুই রাগ করে। ছোটবেলা থেকেই ইকরার রং চং মাখতে একদমই ইচ্ছা করে না। মেকআপ তো জীবনেও জ্ঞানী নেই। ওর বান্ধবীরা যখন মেকআপ কিনতো তখন ইকরা মনে মনে বলতো, টাকাগুলো ওয়েস্ট। 2 কালারের দুটো লিপস্টিক আর একটা কাজল ছাড়া কিছুই নেয় না ইকরা। তাও এগুলো গত জন্মদিনে বান্ধবী গিফট করেছিল। সেই যে এইগুলো ড্রেসিং টেবিলে ফেলে রেখেছিল, এখনো তেমনই আছে। সাজার মধ্যে শুধু চুলটা আঁচড়ে মুখটা ধুয়ে ঠোঁটে হালকা একটু লিপ বাম দিয়েই বেরিয়ে যায়। এতটুকুই তার সাজ। এদিকে তারই বিপরীত চরিত্রের অধিকারী তার ছোট বোন ফাইজা। প্রচুর মেকআপ, লিপস্টিক, আইলাইনারের কালেকশন তার কাছে পাওয়া যাবে। পাত্রপক্ষ আসার আধা ঘন্টা আগে একটা মেরুন রঙের শাড়ি পরে চুল খোপা করে মায়ের জোড়াজুড়িতে হালকা একটু লিপস্টিক আর কাজল দিয়ে ইকরা তৈরি হলো। ছোট বোন ফাইজা চেয়েছিল বড় বোনকে সুন্দর করে সাজিয়ে দিতে, কিন্তু বড় বোন মেকআপ আর হাবিজাবি কিছুই নিবে না, সাপ মানা করে দিয়েছে। রোমানের বাড়ি থেকে রোমান আর ওর মা, ভাবি আর বড় ভাই এসেছে। ইকরাকে দেখেই রোমানের মায়ের যে পছন্দ হয়েছে সেটা ওনার কথাবার্তায় প্রকাশ পাচ্ছে। শিরিনের পছন্দ হয়েছে, এখন শুধু রোহান বাকি। রোহান ইকরার সাথে পড়াশোনার বিষয়ে কিছু কথা বলল। মনে মনে রোহানের ভালো লেগেছে, তাই ইকরার মাকে বলল, আমরা কিন্তু আজই বাগদান করে ফেলতে চাই। ইকরার মা আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরে বলেন, আচ্ছা আপনারা যেভাবেই বলবেন। তারপর বাগদান শেষ করে ওরা চলে যায়। বিয়ের দিন আগামী শুক্রবার ধার্য করা হয়। আজ রুশান মৌকে কোচিংয়ে ভর্তি করিয়ে দিল। যেহেতু রুশান এখানে পড়ায় সেহেতু মৌয়ের ভর্তি হতে ফি লাগেনি। মৌকে ভর্তি করে আর্টসের কয়েকজন টিচারের সাথে পরিচয় করিয়ে দিয়ে আর্টসের অ্যাডমিশন টেস্টের বইগুলো সংগ্রহ করে ফেলল। মোটামুটি ম্যাক্সিমাম বই সংগ্রহ আছে, বাকিগুলোও হয়ে যাবে। রুশান মৌকে কোচিং থেকে বাসায় পৌঁছে দিয়ে গেল। বাসায় এসে মৌ হালকা নাস্তা খেয়ে পড়তে বসে গেল। তারপর দুপুর পর্যন্ত পড়ে খেয়ে আবারও পড়তে বসলো। মাঝখানে সন্ধ্যার সময় একটু ব্রেক নেওয়া হয়, তারপর আবারও রাত পর্যন্ত পড়ে। মাঝে মধ্যে হতাশায় কান্না এলে রুশানের মোটিভেশনগুলো স্মরণ করে। নিজের মায়ের কথা মনে পড়ে। এই 1 সপ্তাহে বোধহয় 4বার মায়ের সাথে কথা হয়েছে, তাও কিঞ্চিত। বাড়িতে উৎসব উৎসব লেগে আছে। রোমানের বিয়েতে অনেক আত্মীয় স্বজনের আসা শুরু হয়েছে। বাড়ির সকলের ব্যস্ততা বাড়ছে। রোশানকে আর শিরিনকে একা হাতেই সব সামলাতে হচ্ছে, কারণ রোমান অফিস থেকে বিয়ের আগের দিন ছুটি নিবে। আর রোহানের তো নিজের কারখানা, নিজের কারখানায় নিজে না গেলে সব গোলমেলে হয়ে যায়। তবুও এত ব্যস্ততার মাঝেও রুশান মৌকে সাপোর্ট করতে ভোলে না। আজ গায়ে হলুদ, বাইরে প্রচুর হইচই হচ্ছে। ভেতর থেকে এমন শব্দে পড়াশোনায় মনোযোগ পাচ্ছে না মৌ, তাই হতাশ হয়ে টেবিলের সামনে বসে আছে। আজ যেহেতু ভাইয়ের গায়ে হলুদ, সেহেতু রুশানকে তো থাকতেই হবে। সে আসো, কিন্তু মৌয়ের কি অবস্থা, সমস্যা হচ্ছে কিনা সেটারও তো খোঁজ নিতে হবে। মূলত সেই জন্যই রুশান একটা বাহানা দিয়ে ঘরে চলে এলো। তারপর মৌয়ের দরজায় নক করলো। মৌ দরজা খুলতেই রুশানকে দেখলো। রুশান ভেতরে ঢুকে দরজাটা আটকে দিয়ে বিছানায় এসে বসে মৌকেও ইশারা দিল বসতে। মৌ বসতেই রুশান বলল, কি অবস্থা, পড়া হচ্ছে? না, হইচয়ে মনোযোগ দিতে পারছি না। দেখো মৌ, তুমি এখন একটা যুদ্ধে আছো, আর যুদ্ধের জয়লাভ করতে হলে অনেক ত্যাগ তিতিক্ষা পেরোতে হয়। মাঝপথে এমন নানান বাধা আসবে যেগুলো তোমাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে চাইবে। এখন তুমি যদি বাধাকে বাধা মনে করে না এগো, তাহলে তুমি সফল হতে পারবে না। আর যদি বাধা সত্ত্বেও সাহস নিয়ে এগিয়ে যাও, তবে সুদূর ভবিষ্যতে তোমার জয় নিশ্চিত। এই যে, যেমন কেউ কাউকে ভালোবাসলে শত বাধা বিপত্তি পেরিয়ে তাকে আপন করে, তেমনি তোমার ভালোবাসা তোমার মা। তোমার মাকে তোমার কাছে নিয়ে আসতে হলে তোমাদের মধ্যকার সব ভালোবাসা উপড়ে ফেলতে হবে।
আর সহজ করে বলি শোনো, এই অনুষ্ঠান, বিয়ে, হাসি ঠাট্টা, আনন্দ, এগুলো তোমাকে আর তোমার মাকে আলাদা করার চক্রান্ত। তুমি কি চাও এই চক্রান্ত সফল হোক? না, কখনোই না। তাহলে পুনরায় পড়তে বসো, কাউকে আসতে দিও না তোমাদের মাঝে। আচ্ছা। মৌকে পুরোপুরি মোটিভেট করে রুশান পড়তে বসলো। তারপর ওর রুম থেকে বেরিয়ে 1 প্লেট তেহারি, 1 পিস পেপসি আর 4-5টা মিষ্টি দিয়ে এসে বলল, পড়তে পড়তে আবার খাওয়ার কথা ভুলে যেও না, দুর্বল হলে কিন্তু পড়তে মন চাইবে না। মৌ পড়তে পড়তে শুধু একবার ঘাড় এলিয়ে সম্মতি জানালো। রুশান ওর একাগ্রতা দেখে মুগ্ধ। যদি শেষ পর্যন্ত লড়তে পারে তবে অবশ্যই সফল হবে, এই বিশ্বাসটা আছে রুশানের। এখন শুধু ওকে সাপোর্ট করতে হবে, হতাশ হতে দেওয়া যাবে না। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার মতো করে শুতে চলে গেল। রুমানও ঘরে এসে গোসল করে ফ্রেশ হলো। তারপর ইকরাকে ফোন দিল। ইকরাও ঘরে একাই ছিল। একটু পরই ওর কাজিন আর ছোট বোনেরা চলে আসবে ওর সাথে ঘুমাতে। এমনিতেই ইকরার গাদাগাদি করা শুতে মন চায় না, তবুও ওরা আবদার করেছে বলে শুতে হবে। রুমানের ফোন পেয়ে ইকরা রিসিভ করলো। ওপাশ থেকে রুমান বলল, কি করছেন? বসে আছি, মাত্রই ঘরে আসলাম। আপনি? আমিও। আচ্ছা, মেহেদি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। যদি কিছু মনে না করেন তবে মেহেদি রাঙা হাতের একটা ছবি চাই। ইকরা একটু হাসলো, বলল, এভাবে চাওয়ার কি আছে? এখনো সংকোচ? হলুদ তো হয়ে গেল, কাল বিয়ে, এত সংকোচ নিয়ে সংসার হবে? না মানে, আপনার যদি সমস্যা হয় তাই আর কি। কিসের সমস্যা? সুন্দর করে চাইবেন, বলবেন ইকরা আপনার মেহেদি রাঙা হাতের ছবি দিন, আমি আমার অক্ষি যুগল শান্ত করব। ওহে হৃদয়ের বাণী, আপনার মেহেদি রাঙা হাত দুখানা দেখিয়ে আমায় ধন্য করুন। রোমানের এমন কাব্যিক প্রচেষ্টা দেখে ইকরা একটু চাপা হাসলো। তারপর বলল, দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দেখুন। আচ্ছা, আর একটু কথা বলবেন নাকি ঘুমিয়ে পড়বেন? ওরা আসতে আসতে আর একটু কথা বলাই যায়। আচ্ছা। সবাই ঘুমিয়ে যাওয়ার পর রুশান মৌয়ের রুমে নক করলো। মৌ দরজা খুলতেই রুশান 1 কাপ কফি দিয়ে বলল, এটা রাখো, পড়তে পড়তে খাবা। আর এখন রাত 1টা বাজে, আর 15 কি 20 মিনিট পর ঘুমিয়ে যাবা। তারপর সকালে তাড়াতাড়ি করে উঠে আবারও বসবা। লেট নাইট পড়ার চেয়ে সকালে পড়া ভালো। আচ্ছা, আপনি ঘুমাবেন না? আধা ঘন্টার মধ্যেই শুয়ে পড়বো, আসছি, দরজা আটকে দাও। এটা বলেই রুশান চলে গেল, আর মৌ দরজা আটকে দিল। একটু আগেই বিয়ে পড়ানো হয়েছে, বর কনে একসাথে বসে আছে। অনেক আত্মীয় স্বজন এসে ওদের সাথে কথা বলছে, ছবি তুলছে। রুমান ইকরা দুজনেই ভালো লাগছে। হঠাৎ করেই ইকরা রুমানকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, আমার এক্সকে দেখবেন? রুমান ভুরু কুচকে বলল, কোথায়, আসছে নাকি? হ্যাঁ, ওই তো, সামনে তাকান। দুটো ছেলে কথা বলছে না, এর মধ্যে ডান পাশের পার্পল কালারের পাঞ্জাবি পরাটা। রোমান দেখলো দুটো ছেলের মধ্যে ওর ভাই রুশানও আছে। রুশান আর ওই ছেলেটা কথা বলছে, রুশানের বন্ধু নাকি, ডাক দিবে। এটা ভাবতে ভাবতে পাশ থেকে ইকরা রুশানকে ডাক দিল, হেই দেবর সাহেব, এদিকে আসুন। নতুন ভাবির ডাক শুনে রুশান স্টেজের দিকে গেল। আহাত তো স্টেজের দিকেই তাকিয়ে বউ সাজে ইকরাকে দেখে অবাক। সেও রুশানের পেছনে পেছনে গেল। রুশান স্টেজে আসতেই ইকরা বলল, দেবর সাহেব, আপনার সাথে তো আমার তেমন ছবি নেই, আসুন কয়েকটা ছবি তুলি। জি ভাবি, অবশ্যই। ইকরা চোখ দিয়ে ইশারা করে রুমানকে দাঁড়াতে বলল। দুই ভাইয়ের মাঝে দাঁড়িয়ে ইকরা নানান রকম পোজ দিয়ে ছবি তুলল, আর আহাত বেয়াক্কেলের মতো করে তাকিয়ে রইল। রুশান মৌকে বিয়ে বাড়িতেও আসতে দেয়নি, আসার সময় খাবার দিয়ে এসেছিল। সারা বাড়িতে মৌ একা, ওর ঘরে পড়ছে, আর সবাই বিয়ে বাড়িতে। যদিও বিয়ের মতো অনুষ্ঠানে কার না যেতে মন চায়, তবুও মনকে বাঁধতে হবে। পুরোটা সময় আহাদ শুধু সুযোগ খুঁজেছে ইকরার সাথে কথা বলতে, কিন্তু পারছে না, কারণ একটু পরপরই মানুষজন আসে, কথা বলে, ছবি তোলে। আর ইকরার এত খুশির কারণও বোঝা যাচ্ছে না। বিদায়ের আগে হঠাৎই ইকরা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেই আহাদ সুযোগ পেয়ে গেল। ইকরাকে ফলো করতে করতে ওয়াশরুমের সামনে চলে এলো। তারপর ওকে ডেকে বলল, ইকরা দাঁড়াও, কথা আছে। ইকরা লেহেঙ্গাটা উঁচু করে ধরে বলল, কি কথা? তুমি অনেক তাড়াতাড়ি মুভ অন করে ফেলেছো দেখছি। কি ভেবেছো
তুমি ধোকা দেওয়ার পর আমি সুইসাইড করব, হাত কেটে ফেলবো, পাগল হয়ে যাব, তোমার বিরহে বিরহিণী হয়ে যাব? অবশ্য কিছুদিন শোক পালন করেছিলাম। তারপর রোমান নামে আমার স্বামী, আমার ভবিষ্যৎ আর তা করতেও দেয়নি। এই জীবন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর থ্যাঙ্কস টু ইউ নিজেকে চেনানোর জন্য। তা না হলে যদি তোমার সাথে নিজেকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলতাম, তবে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এটা বলেই ইকরা ঘুরে দাঁড়াতেই আহাদ বলল, এত সুখী হয়েও না, এখনো খেল বাকি। আমাদের রিলেশন চলাকালীন আমাদের যত কাপল পিক আছে সব যদি তোমার স্বামীর হাতে পড়ে তাহলে কি হবে বুঝতে পারছো? তোমার সুখ টিকবে তো? ইকরা শান্ত গলায় বলল, ব্ল্যাকমেল করছো? না, তোমার সুখের সীমানা দেখালাম আর কি। আচ্ছা তাই? এটা বলেই ইকরা জোরে হেসে দিল। বলল, ছবি দেখাবে রোমানকে? দেখাও, সমস্যা নেই। তারপর নিজের ফোন থেকে একটা ভিডিও ওপেন করে আহাদের সামনে ধরল। ভিডিওটায় চোখ রাখতেই আহাদের শির দ্বারা খাড়া হয়ে গেল। ভিডিওতে ওর রিসেন্ট গার্লফ্রেন্ডের সাথে একটা রুমে ওরা। এই ভিডিওটা ওর গার্লফ্রেন্ড ইকরাকে দিয়েছে। এই ভিডিওটা দেখে আহাদ আতঙ্কগ্রস্ত হয়ে বলল, এটা কোথায় পেয়েছো তুমি? কোথায় পেয়েছি বলবো না, শুধু বলবো ব্ল্যাকমেল করতে এসে যেন নিজেই ফাঁদে না পড়ে যাও। তুমি এই ভিডিওটা আমায় দিয়ে দাও, আমি তোমার সব ছবি রিমুভ করে দিব। তুই রিমুভ করলেই কি আর না করলেই কি, ওই সব ছবি আমি রোমানকে আগেই দেখিয়েছি। আর এই ভিডিও আমি ডিলিট করব না। কখন কাজে লেগে যায় বলা তো আর যায় না, তাই না? এটা বলে ইকরা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে স্টেজে চলে আসলো। স্টেজে আসতেই রোমান বলল, কাজ শেষ? হ্যাঁ শেষ। ভিডিওটা দেখার পর কি যে অবস্থা হয়েছিল ওর! এটা বলেই ইকরা হেসে ফেলল। সাথে রোমানও হাসলো। হাসি থামিয়ে ইকরা বলল, আমি সত্যি আপনার এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানি না, তবে আমি এই কয়দিনে বোধহয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আগে খুব কষ্ট হতো, কিন্তু এখন হয় না। আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। আপনি চাইলেও পারবো না, আমি চাইও না। সন্ধ্যায় বউ নিয়ে ঘরে ফেরা হয়েছে। ইকরাকে মধ্যমণি করে বসানো হয়েছে। সবাই ওকে ঘিরে বসেছে। মৌও কিছু সময়ের জন্য এসে বউ দেখে গেছে। আর একটু থাকতে চেয়েছিল, কিন্তু রুশানের চোখ রাঙানিতে আর থাকতে পারেনি। আজকে রিসিপশন, বরপক্ষের অনেক কাজ, এর মধ্যে মেইন দায়িত্ব আছে রুশান। তবু এক ফাঁকে মৌকে কসিংয়ে দিয়ে এসেছে। আজকে ওর মডেল টেস্ট আছে। মৌ পরীক্ষা দিয়ে বের হতেই ওর এক ক্লাসমেট শাওন ডাক দিল ওকে। মৌ দৌড়ালো। শাওন এসে ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, পরীক্ষা কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তোমার? ভালো। আচ্ছা, তোমার অর্থনীতির প্রিপারেশনের কি অবস্থা? ওটাও ভালো। দুবার রিভিশন দিয়েছি, আজকে গিয়ে আবার দিব। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাকে কিছু দেওয়ার ছিল। মৌ ভুরু কুঁচকে বলল, কি? শাওন ব্যাগ থেকে একটা চিঠি বের করে মৌকে দিয়ে বলল, বাসায় গিয়ে দরজাটা বন্ধ করে পড়বে। কি আছে এতে? আমার ভালোবাসা। মৌ এর আগে কখনো লাভ লেটার পায়নি, তবে বান্ধবীদের যখন লাভ লেটার আসতো তখন দেখতো। আর শাওন যখন দিয়েছে তখনই বুঝতে পেরেছে এটা লাভ লেটার। মৌ লেটারটা বইয়ের ভেতর রেখে দিয়ে বলল, আচ্ছা পড়বো। আচ্ছা তাহলে আমি আসি। এটা বলেই শাওন অন্যদিকে চলে গেল। বাসায় এসেই বইগুলো টেবিলে রেখে মৌ গোসল করে বের হতেই দেখলো রুশান এসে বসে আছে। মৌকে দেখে বলো, পরীক্ষার কি অবস্থা? অনেক ভালো। নেগেটিভ কয়টা দাগাইছো? 5টা শিওর ছিলাম না। ওই 5টা ছাড়া সবই শিওর। ওই 5টা দেখে নিও। আর কাল কি পরীক্ষা? অর্থনীতি। আচ্ছা তাহলে সুন্দর করে পড়তে বসো, যাও। আমি খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে নিও। আচ্ছা। তারপর রুশান চলে গেল। দুপুরে বাড়ি ভর্তি মানুষজন। 5জন ওয়েটার রেখেও যেন হচ্ছে না। অগত্যা রুশান নিজেও ওয়েটার হয়ে সবাইকে সার্ভ করলো। তারপর মৌয়ের জন্য আলাদা করে বেড়ে ওকে দিয়ে আসলো। পুরো সারাটা দুপুর খাটুনি করে পায়ের উপরে পা তুলে আরাম করে বসা মেজো ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, সমস্যা নাই, আমারও দিন আসবে, সেদিন আমিও জামাই সেজে বসবো আর তোমরা ওয়েটার সেজে খাবার সার্ভ করবা। আস্তে আস্তে মেহমান বিদায় হতে থাকলো। এদিকে ইকরা আর রোমানকে কনের বাড়ির লোকেরা নিয়ে গেল।
ওরা যাওয়ার পর রুশান একটু শান্তি করে বসলো। তবুও যেন শান্তি নেই, এখনই আবার একটু টিউশনিতে যেতে হবে। তাই একটা মিষ্টি মুখে পুরে নিয়েই বেরিয়ে গেল। সন্ধ্যার সময় মৌ একবার নিজের রুম থেকে বেরিয়ে শিহানের সাথে দুষ্টুমি করলো। শিরিন আপুর ফোন দিয়ে মায়ের সাথে কথা বলে আবারও নিজের ঘরে এসে পড়তে বসলো। এদিকে পৌরনীতি বইয়ের ভেতরে যে শাওন লাভ লেটারটা পড়ে আছে সেটা সে বেমালুম ভুলে গেছে। রাত 11টা পর্যন্ত পড়ে, প্রচুর মাথা ব্যথা করছিল। তাই মৌ ওয়াশরুমে গেল মাথায় পানি দিতে। এদিকে রুশান টিউশনি থেকে ফিরেই মৌয়ের ঘরে এলো। ওয়াশরুমে পানি পড়ছে দেখে বুঝলো ও ওয়াশরুমে, তাই বিছানায় এসে বসলো। খালি খালি বসতে ভালো লাগে না, তাই ওর অর্থনীতি বইটা হাতে নিয়ে উল্টাতে উল্টাতে দেখলো একটা ইনটেক চিঠি এখনো খোলা হয়নি। চিঠিটার ওপরে লেখা ছিল, প্রিয়তমা মৌ। রোশান ভুরু কুচকে ফেললো চিঠিটা দেখে। এরই মধ্যে মৌ বের হয়ে এলো ওয়াশরুম থেকে। মৌকে দেখে রোশান গম্ভীর স্বরে বলল, এটা কি? মৌ কিছুটা ভয় পেল রোশানের হাতে চিঠিটা দেখে। এখন রোশান কি বলবে না বলবে এটা ভেবেই ঢোক গিলছে। এদিকে রোশান মৌকে ঘাবড়ে যেতে দেখে বলল, ভয় পাচ্ছ কেন মৌ? না মানে, আসলে এটা আসার সময় আমার এক ক্লাসমেট দিয়েছিল, আমি এমনিতেই নিয়েছিলাম কিন্তু পড়া হয়নি। রোশান স্বাভাবিকভাবেই বলল, ও আচ্ছা, তো এত ভয় পাওয়ার কি আছে? ইটস সিম্পল, চলো এটা পড়ি। তুমি পড়বে নাকি আমি পড়বো? আপনিই পড়ুন। আচ্ছা, তাহলে ছাদে চলো, সারাদিন পড়তে পড়তে তো বোর হয়ে গেছো, এক কাপ চা খেতে খেতে একটু প্রেমপত্রের মজা নেওয়া যাক। ঠিক আছে চলুন। মৌ কিছুটা হেসেই বলো, তুমি ছাদে চলে যাও, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। রুশান চলে যাওয়ার পর মৌ চিঠিটা নিয়ে ছাদে গেল। এর আগে আর রুশানদের ছাদে আসা হয়নি মৌয়ের। মোটামুটি বড়ই ছাদটা। মৌ পিলারে হেলান দিয়ে রুশানের জন্য অপেক্ষা করতে লাগলো। রুশান 10 মিনিট পর 2 কাপ চা নিয়ে হাজির হলো। এক কাপ মৌকে দিয়ে বলো, ছাদের বাইরে পা ঝুলিয়ে বসতে পারবে? কখনো বসিনি, তবে চেষ্টা করতে পারি। আচ্ছা, তাহলে আসো, তবে খুব সাবধানে। আচ্ছা। আগে মৌকে বসিয়ে তারপর রোশান ওর পাশে বসলো। চায়ে একটা চুমুক দিতেই প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলো, চলো চিঠিটা পড়ি। আচ্ছা। রোশান ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে চিঠিটা খুললো, তারপর পড়তে শুরু করলো। প্রিয়তমা মৌ, তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছিল। তারপর তোমার সাথে ক্লাস করে তোমার পড়াশোনা দেখে আর ব্যবহার দেখে আমি মুগ্ধ হলাম। এখন বোধহয় আমি তোমাকে ভালোই বেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? প্লিজ আনসার দিও। ইতি শাওন। চিঠিটা পড়ে রোশান মুখে হাত একটু চাপা হাসলো। মৌ ভুরু কুচকে মুখ গোছ করে বলল, হাসছেন কেন? এমনি পিচ্ছি পিচ্ছি পোলা পায় না, এটা আবেগ দেখে হাসি পায় আর কি। যাক, তুমি বলো তোমার আনসার কি? আমি আর কি বলবো, আমার এগুলো ভালো লাগে না। এখন শুধু একটাই চাওয়া আমার, সেটা হলো আমার সাফল্য। ইয়েস, এটাই শুনতে চেয়েছিলাম আমি। এই চিঠিটা কাল ওই ছেলেকে দিয়ে বুঝিয়ে বলে দিবে। এরপরও যদি ছেলেটা বাড়াবাড়ি করে তাহলে ওকে আমি দেখব। আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলে রুশান মৌকে ঘরে পাঠিয়ে দিয়ে নিজেও চলে এলো। রুশানের কেয়ার, সাপোর্ট আর নিজের পরিশ্রম মৌ নিজের প্রস্তুতি অনেক ভালোভাবে শেষ করেছে। অবশেষে বহুল কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা চলেই এলো। কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ওরা আজই চলে এসেছে, কারণ সিলেট থেকে ঢাকা আসতে অনেক সময় লাগে। আর জার্নি করে এত দূর এসে পরীক্ষা দিতে ময়ের কষ্ট হবে ভেবে আজই চলে আসলো। ওরা ঢাকায় রোশানের বন্ধু হাসিবের বাসায় থাকবে। ওর বন্ধু হাসিবের বোনও এইবার ভর্তি পরীক্ষার্থী। ভালোই হলো মৌয়ের জন্য। ভর্তি পরীক্ষাগুলো ভালোভাবেই শেষ করলো মৌ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগরে, চট্টগ্রাম আর খুলনায় চান্স পেয়েছে মৌ। এই জন্য কনফিডেন্স আর কনফিউশনেও পড়ে গিয়েছে সে কোনটা রেখে কোনটায় ভর্তি হবে। সবগুলোতেই ভালো সাবজেক্ট পেয়েছে। তবুও ঢাকা ভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হলেও হলেও সিট পেয়ে গেল। আজই হলে উঠবে। তারপর 1-2 মাস হলে থেকে ওই বাসা থেকে মাকে নিয়ে এসে আলাদা একটা বাসা নিয়ে থাকবে। মৌকে ভর্তি করিয়ে দিয়ে রুশান বলল, যাক, তুমি তোমার স্বপ্নে পৌঁছে গেছো। এখন আমার কাজ শেষ। আমি তোমার চেয়েও বেশি তোমার সাফল্য কামনা করেছি।
আজকে তোমার চেয়ে বেশি খুশি আমি। মৌ কৃতজ্ঞ দৃষ্টিতে রুশানের দিকে চেয়ে বলল, আজকের সাফল্য আমার যতটুকু পরিশ্রম ছিল তার চেয়েও বেশি আপনার সাপোর্ট ছিল। আমি সত্যি খুব লাকি আপনার মতো একজনকে পাশে পেয়েছিলাম। এটা তো তোমার পরিশ্রম আর ভাগ্যের ফলাফল। বেস্ট অফ লাক। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলেছিলেন আপনি কিছু চাইবেন। আজ তো আমি সফল, এবার চেয়ে ফেলুন। চাইব? হ্যাঁ, অবশ্যই। আমি চেষ্টা করব আপনার চাওয়া পূরণ করার। শ্রাবণের পহেলা বৃষ্টিতে তোমার সাথে ভিজতে চাই। দমকা বাতাসে তোমার উড়ন্ত চুলগুলো ভালোবাসায় বাঁধতে চাই। বেদনায় তোমার শুষ্ক কপালে গড়িয়ে পড়া অশ্রুবাড়ি মুছে দিতে চাই। তোমার ওষ্ঠের সুধায় আকণ্ঠ ডুবে থাকতে চাই। আমি তোমার মাঝে বাঁচতে চাই। আজন্ম তোমায় ভালোবাসতে চাই। আর তোমার সাথে কিছু স্মৃতি মধুর প্রেমাচ্ছন্ন বিকেল চাই। এতক্ষণ মন দিয়ে রুশানের কথাগুলো শুনল মৌ। রুশান নিজের চাওয়াগুলো প্রিয়তমার কাছে বলে দিয়ে জানতে চাইল, আমার চাওয়া পূরণ করতে পারবে? মৌ রুশানের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। নিশ্চুপতায় ভর করে চলে গেল। মৌয়ের চলে যাওয়ার পথে রুশান বহুক্ষণ তাকিয়েছিল। ঢাকায় 2 দিন থেকে রুশান আজই সিলেটে ফিরবে। ভেবেছিল মৌয়ের সাথে দেখা করবে, কিন্তু মৌ ফোন রিসিভ করে না। রুশান ভেবেছে হয়তো ওই দিনের কথাগুলো মৌয়ের ভালো লাগেনি, অথবা এমন কোনো অনুভূতিই নেই ওর মনে যেটা রুশানের মনে আছে ওর জন্য। রুশান কখনো জোর করবে না এই নিয়ে। ও শুধুই ওর অনুভূতিটা জানিয়েছে, যা এই 2 মাসে জন্মেছে। আর জীবনটা অবশ্যই মৌয়ের। ওর ভালো লাগা মন্দ লাগা সবার আগে প্রায়োরিটি পাবে। এখন মৌয়ের রুশানকে ভালো নাই লাগতে পারে, এই নিয়ে আপসেট হওয়ার কিছুই নেই। এগুলো রুশান মনে মনে বললেও তার মন বিদ্রোহ করে বলতে চাইছে, মিথ্যা বলিস না রুশান। মনের কথা শুনে রুশান হাসল। রুশান কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ল গন্তব্য সিলেট। মৌ ফোন না ধরায় কাল রাতেই মেসেজ করেছে যে ও চলে যাচ্ছে। মেসেজ সিন হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। রুশান ভেবেছিল হয়তো দেখা করব, কিন্তু না, শেষ পর্যন্ত আর দেখা করেনি। 2 মাস পরের কথা। রুশানের ইঞ্জিনিয়ারিং শেষ। ফরেন থেকে একটা জব অফার এসেছে। বাড়িতে সবাই খুশি, তবে রুশান এখনো কনফার্ম করেনি মৌয়ের জন্য। এই 2 মাসে অনেক কল আর মেসেজ দিয়েছে সে মৌকে, কিন্তু কোনোটারই উত্তর আসেনি। অন্তত একটাবার কথা বলে না, না করে দিত না, তাও সে করেনি। হ্যাঁ না কিছুই বলেনি। আজকে শেষবারের মতো একটা মেসেজ করবে, এবং এটাই শেষ। রাত 12টা। রুশান মেসেজ টাইপ করছে, মৌ কেমন আছো? মনে পড়ে আমাকে? আমার ফরেনে একটা ভালো জব হয়েছে। আমি চলে যাব। যদি মনে হয় তাহলে একবার এসে দেখা হয়ে যাবে। আর আমার চাওয়াটা না হয় অপূর্ণই থাক। সব চাওয়া সবসময় পূরণ হয় না। ভালো থেকো। মেসেজটা সেন্ড হতেই মৌ সিন করল, কিন্তু প্রতিবারের মতোই রিপ্লাই নেই। অভিমানে রুশান জব অফারটা ফাইনাল করে ফেলল। আগামী 15 দিন পরেই ফ্লাইট। এই 15 দিন ভিসা পাসপোর্ট তৈরি হবে। অবশেষে চলে যাওয়ার দিন ঘনিয়ে আসলো। কালই ফ্লাইট। তাই আজ রুশান ওর সব বন্ধু আর আত্মীয় স্বজনের সাথে কথা বলল। যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে ফোনে কথা বলেছে। এদিকে রুনা বেগম ভেবে নিয়েছে ছোট ছেলে প্রথম ছুটিতে এলেই বিয়ে করিয়ে দিবে। এই জন্য তিনি গোপনে পাত্রীও খোঁজা শুরু করেছে। আজ প্রচন্ড ক্লান্ত রুশান। বন্ধুদের সাথে আড্ডা মারতে পুরোটা সময় শেষ। তাই আজ এত রাত হলো। ঘরে ফিরে এসে ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে দেখল মৌ অনলাইনে আছে। ভেবেছিল একবার মেসেজ দিবে, কিন্তু পরে ভাবলো মেসেজ দিয়েও তো লাভ নেই। সিন করবে বাট রিপ্লাই করবে না, আর এটা দেখে আরো বেশি কষ্ট লাগবে। থাক, ও ওর মতোই থাকুক। কালই তো শেষ দিন। তারপর বোধহয় আর কথাও হবে না, আর দেখাও না। রুশান ফোনটা বুকের উপরে রেখেই আধ শোয়া হয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎই ঘুমের মধ্যেই মনে হলো মৌ এসেছে এবং ওর বুকের উপরে শুয়ে আছে। ওরা দুজনে খোলা মাঠে শুয়ে জ্যোৎস্না বিলাস করছে। যদিও রুশানের আমাবস্যা ভালো লাগে, তবু আজ কেন জানি পূর্ণিমায় ভালো লাগছে। কিন্তু দৈবত ঘুমটা ফানুসের মতো উড়ে গেল। রুশান ধরপড়িয়ে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখে বুঝতে পারলো এটা স্বপ্ন ছিল। ওর মন খারাপ হয়ে গেল। যে আসবেই না,
সে স্বপ্নে এসে কেন কষ্ট দেয়। রুশান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হঠাৎ করেই দরজার দিকে চোখ পড়তেই চমকে উঠল। একটা নীল রঙা শাড়ি পরে চুল ছেড়ে স্বয়ং মৌ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রুশান তড়িঘড়ি করে হাত ঘড়িটা দেখল। এখন রাত 1টা। এই সময় মৌ আসবে এটা বিশ্বাসই হচ্ছে না রুশানের। এটা নিশ্চয়ই হ্যালুসিনেশন। অবশ্য হ্যালুসিনেশন হবে বা না কেন, সারাদিন মাথার মধ্যে মনের মধ্যে স্বায়ত্ত শাসন করলে তো হবেই। রুশান দরজার সামনে গিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, তুমি আমাকে শান্তি দেবে না তাই না? ঘুমিয়েছিলাম, স্বপ্নে এসে জ্বালাতন করে গেলে, এখন আবার হ্যালুসিনেশন হয়ে সামনে দাঁড়িয়ে আসো। কি সমস্যা তোমার? যখন আসবেই না তখন স্বপ্ন কল্পনায় এসো না প্লিজ। আমি সত্যি এসেছি আপনার কাছে। কি ব্যাপার? হ্যালুসিনেশন এসে আবার কথাও বলছে? সত্যি হ্যালুসিনেশন নাকি? রুশান ভুরু কুচকে একবার আগাগোড়া মৌকে দেখে নিল, তারপর সন্ধিহান গলায় বলল, তুমি সত্যি এসেছো? আসলেই তুমি মৌ তো? মৌ এক হাতে মুখ চেপে ধরে হাসলো, তারপর বলল, কি কি করলে বিশ্বাস করবেন? একবার জড়িয়ে ধরো তবে বিশ্বাস করব। মৌ একটু এগিয়ে এসে সত্যি সত্যি জড়িয়ে ধরলো। রুশানও শক্ত করে আঁকড়ে ধরলো। মৌ কানে কানে বলল, বিশ্বাস হলো? রুশান কিছুই বলল না। মৌকে ভেতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। মৌ অবাক হয়ে বলল, দরজা বন্ধ করলেন কেন? কিছু প্রশ্নের উত্তর নিতে। রুশান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তারপর নিজের ফোনটা হাতে নিয়ে মেসেজগুলো দেখিয়ে বলল, কি অপরাধ ছিল আমার যে রিপ্লাই পাওয়ার অযোগ্য ছিলাম? কলও রিসিভ হতো না, 2 মাসে একবারও দেখা কথা কিছুই হলো না। কি অপরাধ ছিল? সেদিন তুমিই বলেছিলে আমার চাওয়া বলাতেই, তাই আমি বলেছিলাম। তোমার যদি আমাকে ভালো নাই লাগতো তবে বলে দিতে পারতে, অ্যাটলিস্ট যোগাযোগটা রাখতে পারতে, বন্ধু হয়ে থাকতাম। কিন্তু না, তুমি তো পুরো পরই বানিয়ে দিলে। এতবার করে বলেছি যে আমি চলে যাচ্ছি, তাও এলে না কেন? রুশান এক নাগাড়ে কথাগুলো বলেই থামলো। মৌ কিছুটা এগিয়ে এসে রুশানের গালে হাত রেখে বলল, আমি বলতেই এসেছি, সেদিন যখন আপনার চাওয়াগুলো শুনলাম তখন আপনাকে আমার তথাকথিত ছেলেদের মতোই মনে হয়েছিল, তাই আপনার মেসেজ আর কল রিসিভ করিনি। কিন্তু আপনি সিলেটে চলে যাওয়ার পর আমি আপনার শূন্যতা বুঝতে পারি আমিও আপনাকে ভালোবাসি। চেয়েছিলাম ছুটে আসতে, কিন্তু সকালবেলা বের হওয়ার সময় আম্মুর ফোন আসে। ওরা আম্মুকে প্রচণ্ড মারধর করেছে। আম্মু শুধু মৌ আমাকে বাঁচা এটা বলে জ্ঞান হারাই ফেলেছিল। আমি কি করব দিক দিশা পাচ্ছিলাম না। এক বান্ধবীকে ফোন দিলাম, ওর ভাই পুলিশ, ওকে সব বললাম। তারপর ওর ভাই আমি আর ওইখানে যাই মাকে আনতে। গিয়ে দেখলাম মায়ের মাথা ফেটে গেছে, সারা শরীরে কালশিটের দাগ। মাকে হসপিটালাইজড করলাম। মায়ের জ্ঞান ফেরার পর ওনার স্বামী রাশেদ আর ওনার বাবার নামে কেস করলাম। মা সুস্থ হওয়ার পর মাকে নিয়ে নতুন একটা বাসায় উঠতে হলো। তারপর ডিভোর্সের জন্য উকিলের কাছে গেলাম। ডিভোর্সের কাগজপত্র রেডি হওয়ার পর মা সাইন করলো। তারপর ওদের কাছে ডিভোর্সের কাগজ পাঠালাম। 1.5 মাস হয়েছে ওদের ডিভোর্স হলো। এত কিছুর পরও আমি প্রতিদিন আপনার পাঠানো পুরানো মেসেজগুলো পড়তাম আর কাঁদতাম। বারবার আপনার সাথে কথা বলতে মন চাইতো, কিন্তু পারতাম না। ভাবতাম একদিন সামনাসামনি দাঁড়িয়ে সব বলবো। কাল আপনার যাওয়ার কথা শুনে আজ আর থাকতে পারলাম না। হ্যাঁ, আমি জানি একটাবার কথা বলা উচিত ছিল, কিন্তু মৌ শেষ কথা বলতে বলতে কেঁদে ফেলল। তারপর চোখ মুছে বলল, আমায় একটাবার ক্ষমা করা যায় না? না, যায় না। শাস্তি পেতে হবে তোমায়। আমাকে তো কষ্ট দিয়েছো, তারপর আবার নিজেকেও দিয়েছো। একটাবার পর্যন্ত জানাওনি, এত সহজে তো মাপ পাবে না। মৌ কাঁদো কাঁদো গলায় বলল, কি শাস্তি? অপেক্ষা করতে হবে আমার জন্য। কাল আমি চলে যাব। যতদিন না আসবো ততদিন আমার জন্য অপেক্ষা করতে হবে। কবে আসবেন আপনি? 1 বছর অথবা 1.5 বছর পর ছুটিতে আসব। আচ্ছা, করব। ততদিনই অপেক্ষা করব আপনার জন্য। তারপর সত্যি সত্যি রুশানের জন্য প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হয় মৌয়ের। কারণ পরের দিন সকালে রুশান চলে যায় আর মৌয়ের অপেক্ষার প্রহর গোনা শুরু হয়। মাঝে মধ্যে রুশানের সাথে কথা হয়, বেশিরভাগ সময়ই হয় না, কারণ সময় মেলে না কথা বলার জন্য। তবুও দিন শেষে একটা মেসেজ মৌয়ের ফোনে আসতো। 1.5 বছর পর রুশান গতকালের আগের দিন সকালে ফিরেছে।
ফিরেই মৌয়ের সাথে দেখা করেছে। গতকাল মৌ আর ওর মা এসেছিল রুশানদের বাড়িতে বিয়ের তারিখ ঠিক করতে, কারণ রুশান দেরি করতে চায় না, আর বিয়ের সব আয়োজন এখানেই হবে। তাই মৌ ওর মা এখানেই আছে। বিকালে শিরিন, শিহান আর মাহমুদা বেগম, সিনথিয়া বেগম বাসায় গেছেন। রুনা বেগম সকালেই ভাইয়ের বাসায় গেছেন রুশানের বিয়ের খবর দিতে। ইকরা সন্তান সম্ভবা, এখন 6 মাস চলছে, তাই বাবার বাড়ি গেছে। রুহান কারখানায় আর রুমান অফিসে। রুশানও একটু আগেই বেরিয়েছে। বাড়িতে শুধু মৌ ছাড়া আর কেউ নেই। মাহমুদা বেগম মৌকে সাথে নিয়ে চেয়েছিলেন, কিন্তু মৌ যায় না। সবাই চলে যাওয়ার পর সে রুশানের ঘরে এসে ওর খাটে বসেছিল। আজ এটা শুধু রুশানের রুম হলেও বিয়ের পর এই রুমটা দুজনের হবে। হঠাৎ হাট করে কেউ একজন দরজা খুলে ভেতরে ঢুকলো। মৌ আচমকায় ভয় পেয়ে তাকায়েই দেখলো রুশান। ওকে দেখে খানিকটা লজ্জা পেল, কারণ ওর অগোচরে ওরই রুমে এসে এভাবে বসে থাকা কেমন দেখায়। রুশান মৌকে অস্বস্তিতে পড়তে দেখে বলল, রিল্যাক্স, আমি তোমাকে খেয়ে ফেলবো না, এটা কিন্তু তোমারও ঘর। যদি এখনো অফিসিয়ালি হয়নি, তবে হয়ে যাবে। তবুও যেন লজ্জা আর অস্বস্তিতে কাটছে না মৌয়ের। তাই সে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি আসছি। এটা বলে চলে যেতে নিলেই রুশান মৌয়ের হাতটা ধরে ঘুরিয়ে ওর কোমরটা আলতো করে জড়িয়ে ধরে বলল, এত লজ্জা পাও তুমি? মৌ কিছুই বলল না, নিচের দিকে তাকিয়ে রইল। রুশান আস্তে আস্তে ওর লজ্জায় কাঁপতে থাকা ঠোঁটের দিকে এগোতেই মৌ চোখটা বন্ধ করে ফেলল। রুশান হেসে ফেলল। শাহাদাত আঙ্গুল মৌয়ের ঠোঁটে ছুঁয়ে দিয়ে বলল, থাক, এটা বাসরাতের জন্য তোলা রইল। মৌ যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুশান ওকে ছেড়ে দিয়ে বলল, চলো একটু হাঁটতে বের হব। চলুন। মৌয়ের এখনো লজ্জায় গা লাল হয়ে আছে। তারপর ঘরে তালা দিয়ে দুজনে বেরিয়ে পড়ল। পশ্চিম আকাশে হেলে পড়া সোনালি সূর্যটা বিকালের জানান দিচ্ছে। হালকা একটা মৃদু হাওয়ায় চারপাশের গাছে ছড়িয়ে পড়ছে। মৌ আর রুশান পাশাপাশি হাঁটছে, সময়টা অনুভব করছে। রুশান আরেকটু কাছে এসে মৌয়ের হাতটা ধরল। মৌ কিছুই বলল না। আরেকটা দৃঢ় হলো বন্ধন। দুজনের মুখেই পূর্ণতার হাসিতে ছেয়ে গেল।